প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্স ডায়াবেটিস সলিউশনের দ্বিতীয় পর্বে। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীদের জীবন ধারণ, শরীরচর্চা এবং আহ, প্রতিকার বিষয়ে। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য এন্ডোক্রাইনোলজিস্ট মির্জা শরীফুজ্জামান, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা স্যারকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডাক্তার বাসুদেব সাহা এবং আর টিভির রাজ টিভির সকলকে এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকের যে আলোচনার বিষয় যে জীবন ধারণ, খাদ্যাভ্যাস এবং শরীরচর্চা, এ বিষয়ে আমি আপনাদের সাথে থাকছি পরবর্তী ডিসকাশন সময়ে। তো সবাইকে আপনাদের মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এই অনন্য আয়োজন ডায়াবেটিস সলিউশনের দ্বিতীয় পর্বে আজ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আমাদের আজকের বিশেষ অতিথি AHM রাশিদুল বারী। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসলে বরাবরের মতোই আমরা সবসময় চাই যে একটি টিম ওয়ার্কের মাধ্যমে আপনাদের সামনে আমরা একটু হাজির করাতে। এই যে যে ডায়াবেটিস একটি আতঙ্কের নাম, সেই আতঙ্কটা আমরা দূর করতে চাই। ডায়াবেটিস যে আপনাদের নিত্যদিনের সঙ্গী, সেই সঙ্গীটাকে আপনি কিভাবে রপ্ত করে একটি সুন্দর জীবন চর্চা করতে পারেন, সেই মহান উদ্দেশ্যেই কিন্তু আজকের এই আয়োজন। আর এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আজকের পর্বে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সম্মানিত বিশেষ অতিথি AHM রাশিদুল বারী ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এবং আজকের পর্বের উদ্বোধনী ঘোষণা করার জন্য। ধন্যবাদ ডাক্তার বাসুদেব। দাদা, আপনার সুন্দর প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকের অতিথি হিসেবে আছেন স্কয়ার আয়োজিত ডায়াবেটিস সলিউশন পাওয়ার্ড বাই কমেট। এই অনুষ্ঠানে আমাদের অতিথি এক্সপার্ট আছেন ডাক্তার মির্জা শরীফুজ্জামান, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল। স্কয়ারের পরিবারের তরফ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজকের এই আলোচ্য বিষয়, যেটা ডায়াবেটিস রোগীর জীবন ধরন, খাদ্যাভ্যাস এবং শরীরচর্চা। স্যার, অবশ্যই আমাদের যারা দর্শক বৃন্দ যারা লাইভে যুক্ত আছেন, সেখানে চিকিৎসকও থাকেন সাধারণ জনগণ, সবাই স্যারের কাছ থেকে আজকে আমরা মূল্যবান কথা শুনবো এই ব্যাপারে। আমরা জানি স্যার, আমরা ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটা ফর্মুলা রয়েছে, যার 2D কিন্তু আজকের এই আলোচ্যের মধ্যে দেখা যাচ্ছে। সো মির্জা শরীফুজ্জামান স্যার আমাদের আজকের এই নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোকপাত করবেন এবং আমাদের যারা দর্শক লাইভে যুক্ত আছেন তারা আপনার কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেয়ে উপকৃত হবে। স্যারকে আবারও স্কয়ার পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় দেওয়ার জন্য। সেই ধন্যবাদ জানাই ডক্টর বাসুদেব আয়োজনের মধ্যে দিয়ে যুক্ত হওয়ার জন্য। আজকের অনুষ্ঠান অবশ্যই সফলকাম হবে এবং যারা এই অনুষ্ঠান লাইভ দেখছেন তারা উপকৃত হবে। ধন্যবাদ ডক্টর বাসুদেব। অনেক অনেক ধন্যবাদ জনাব AHM রাশিদুল বারী। আসলে আপনাদের এই পৃষ্ঠপোষকতা, আপনাদের এরকম সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে সাধারণ জনগণ সত্যি অনেক বেশি উপকৃত হচ্ছে বলে আমরা মনে করছি। এবং সেই সাথে করোনার এই ক্রান্তিকালে এভাবে স্বাস্থ্যসেবা জনগণের দূর করে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রীয় পরিবারের পক্ষ থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য আজকের এই অনুষ্ঠানটি পর্দার আড়াল থেকে আপনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, এজন্য আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপনাদের জন্য কিছু ভালো খবর নিয়ে আসছি। আর সেটি হচ্ছে যে ডায়াবেটিস, আমরা যদি ডায়াবেটিস বানানটির স্পেলিংটা দেখি, সবার আগে কিন্তু ডি রয়েছে। আর এই ডি থেকে যদি আমরা তিনটি ডি কে খুঁজে নেই, প্রথমে হচ্ছে ডিসিপ্লিন,
সেখানে কিন্তু ডি এর আবির্ভাব রয়েছে। এরপর হচ্ছে ডায়েট, খাদ্যাভ্যাস, এরপর হচ্ছে ড্রাগ। এই তিনটা ডি নিয়ে মূলত আজকে আমাদের সম্মানিত অতিথি কথা বলবেন। তিনি এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়াবেটিস বিশেষজ্ঞ। আপনারাও কিন্তু আপনাদের যে কোনো আগ্রহের প্রশ্ন আমাদের সম্মানিত অতিথিকে রাখতে পারেন, এবং নিশ্চয়ই আপনি আপনার বয়স এবং নাম এবং কোথা থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন আমাদেরকে জানাবেন। আমাদের রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। সেই সাথে আমাদের চিকিৎসক ভাই এবং যারা ট্রেনি রয়েছেন, মেডিকেল স্টুডেন্ট রয়েছেন, বরাবর মতন আপনারাও আজকেও যুক্ত হবেন। ডায়াবেটিস সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আজকে আমাদের সম্মানিত অতিথির কাছে আপনারা করবেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেয়ে। চলুন দর্শক, চলে যায় আজকের মূল আলোচনায়। স্যার, আবারও আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আজকের এই পর্বে অংশ নেওয়ার জন্য। প্রথমে একটু জানতে চাই যে ডায়াবেটিস এই রোগটা যদি সম্পর্কে আমাদেরকে একটু হালকা ধারণা দেন যে কেন এই রোগটি হয়ে থাকে মানব শরীরে। ধন্যবাদ ডাক্তার বাসুদেব। ডায়াবেটিস আসলে এখন প্রায় মহামারী। ডায়াবেটিস সম্পর্কে একটা সময় একটা স্লোগান ছিল যে এইচআইভির জন্য বাঁচতে হলে জানতে হবে। এখন আসলে স্লোগানটা ডায়াবেটিসের জন্য থাকা উচিত, বাঁচতে হলে জানতে হবে। জাস্ট আমরা যদি জানতে পারি কেন হচ্ছে এবং আমাদেরকে কি করতে হবে, আমরা এখান থেকে সুস্থ এবং নিরাপদ থাকতে পারবো, স্বাভাবিক লাইফ আমরা লিড করতে পারবো। তো যেসব কারণে ডায়াবেটিস হয়, ডায়াবেটিস বেসিক্যালি দুই ধরনের। একটাতে হচ্ছে হলো প্যানক্রিয়াসে আমাদের যে ইনসুলিন তৈরির সেল, এগুলো অটো অ্যান্টিবডির মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যায়, ফলে আমাদের শরীরে কোনো ইনসুলিন থাকে না। এটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। সেকেন্ড আর একটা ডায়াবেটিস আছে, সেটা হচ্ছে হলো মূল কারণটা হলো ইনসুলিন কাজ করতে পারে না শরীরে। পরে সাবসিকুয়েন্টলি আলটিমেটলি ইনসুলিন ফেলিওর হয়, সেখানেও ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় আলটিমেটলি, কিন্তু তার মূল প্যাথোলজি হলো ইনসুলিন কাজ করতে পারে না। এটাকে আমরা টাইপ 2 বলি। এছাড়া কিছু স্পেসিফিক টাইপ ডায়াবেটিস আছে, যেমন প্রেগনেন্সির সাথে, প্রেগনেন্সিতে যেসব স্ট্রেস হরমোন বা প্রেগনেন্সি হরমোন যেগুলো তৈরি হয়, সেগুলো ইনসুলিন অ্যান্টাগনিস্ট, মানে ইনসুলিনের কাজ করতে দেয় না, যার জন্য প্রেগনেন্সি ইটসেলফ ক্যান কজ ডায়াবেটিস। এটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। এছাড়া কতগুলো স্পেসিফিক প্যাটার্নের ডায়াবেটিস আছে, যেগুলো যেমন প্যানক্রিয়াসের নিজস্ব কিছু রোগ, যেমন প্যানক্রিয়াটাইটিস বলেন, প্যানক্রিয়াটিক কার্সিনোমা বলেন, বা ফাইব্রোক্যালকিয়ার এফসিপিডি, ফাইব্রোক্যালকুলাস প্যানক্রিয়াটিক ডায়াবেটিস, যেটা আমাদের মানে এই ট্রপিক্যাল কান্ট্রিতে বেশ কমন, যেটা আমরা খুব কম জানি কিন্তু বেশ কমন। সে প্যানক্রিয়াটিক ডিজিজ, সেটার জন্য হতে পারে। আমরা অনেক কারণে অনেক ওষুধ দিয়ে থাকি, যেটার জন্য আমাদের ডায়াবেটিস হতে পারে। কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যেগুলোর সাথে ডায়াবেটিস হতে পারে। সুতরাং আমাদের ডায়াবেটিসের ভাস্ট মেজরিটি অফ কজ আছে, তার মধ্যে মূল আমাদের বেসিক যে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিন কাজ করতে না পারা। এই দুইটা হলো মূল কারণ হলো আমাদের ডায়াবেটিস হওয়ার জন্য। ধন্যবাদ। অনেক সুন্দর একটি ব্যাখ্যা জানলাম প্রিয় দর্শক, এবং যারা আমাদের সাথে মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকরা যুক্ত আছেন তাদের আরো কনসেপশনটা ক্লিয়ার হলো। সেই সাথে সাধারণ জনগণ আপনারাও কিন্তু এর বেসিক কজটা জানতে পারলেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে যুক্ত হয়ে গিয়েছেন। আমরা ধাপে ধাপে আপনাদের নাম মেনশন করবো এবং আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছে রাখবো। উজ্জ্বল আহমেদ আসসালামু আলাইকুম জানিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুল হক, ভেরি নাইস প্রোগ্রাম। উজ্জ্বল আহমেদ, আপনাদের প্রোগ্রামগুলো অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এরকম একটি কমপ্লেন্স আমাদেরকে আরো বেশি উৎসাহিত করে। আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্স ডায়াবেটিস সলিউশনের দ্বিতীয় পর্ব, পাওয়ার্ড বাই কমেট। আপনাদের ডায়াবেটিস সংক্রান্ত যে কোনো বিষয়, বিশেষ করে আজকের টপিকস এর সাথে সম্পৃক্ত যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। ইতিমধ্যে মোস্তফা কামাল যুক্ত হয়েছে, নাইস প্রোগ্রাম। গুলজার রহমান, নাইস প্রোগ্রাম। মনিরুজ্জামান মনির, টাইম ডিমান্ডিং টপিকস। ডেফিনেটলি আমরা চাই, যেহেতু করোনার এই ক্রান্তিকালে ডায়াবেটিস রোগীরা অনেক ঝুঁকির মধ্যে রয়েছে, তাদেরকেও আমরা একটু সতর্ক বার্তা দিতে চাই প্রোগ্রামের মাধ্যমে। সাইদুর রহমান, ভেরি নাইস প্রোগ্রাম। স্যার, দেখতেই পাচ্ছেন আমাদের বরাবরের মতন দর্শকরা যুক্ত হয়েছেন এবং তারা খুব ভালো ভালো কমেন্টস করছে আমাদেরকে, এবং সেই সাথে আপনাদের প্রশ্ন থাকলেও কিন্তু করতে পারেন। স্যার, এইবার একটু আসতে চাই, যেহেতু আমাদের মেইন টপিকসটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীর জীবন ধরন। তো একটি রোগী, ডায়াবেটিস রোগী আক্রান্ত হওয়ার পর নিশ্চয়ই এটাকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখে, সেক্ষেত্রে সে ভালো থাকতে পারবে। তো সেই ভালো থাকার জন্য জীবন ধারণটা কেমন হওয়া উচিত, কিভাবে তার লাইফ স্টাইলটা সে মেনটেন করবে, আমাদেরকে স্যার যদি একটু খুলে বলেন এবং একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ। আপনি শুরুতেই বলেছেন যে ডায়াবেটিস শুরু দিয়ে এবং আমাদের বেসিক ট্রিটমেন্ট বা বেসিক ম্যানেজমেন্টের যে স্টেপ শুরু হবে আমাদের ডি দিয়ে ডিসিপ্লিন। সেকেন্ড থাকবে ডায়েট, আমাদের পরিমিত খাদ্যাভ্যাস থাকতে হবে, অ্যান্ড ফাইনালি ড্রাগ। তো আমরা যদি সাধারণ লাইফস্টাইল বা আমাদের জীবন ধারণ প্রক্রিয়ার কথা যদি বলতে চাই, আমরা একটা ধাপে এটাকে ডিসকাস করতে পারি। নাম্বার 1, এটা হলো হেলথফুল ইটিং। হেলথফুল ইটিং বলতে আসলে আমরা সাধারণভাবে বুঝি ডায়াবেটিক খাবার বলে আসলে কিছু নেই। স্বাস্থ্যকর খাবার, এটা আসলে আমাদের সবার জন্যই রিকমেন্ডেড। আমরা সবাই মানি না,
ডায়াবেটিস রোগীদেরকে আমরা মানতে উৎসাহিত করি। সবার জন্যই আসলে এটা স্বাস্থ্যকর খাবার আমাদের অনুসরণ করতে হবে। স্বাস্থ্যকর খাবার সম্পর্কে আরেকটু পরে আসছি। সেকেন্ড যে জিনিসটুকুর উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে হলো পরিমিত পরিমাণ ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ। আমাদের পরিমিত এক্সারসাইজের অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা দিন দিন যেভাবে শহরে লাইফে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চাদের ওজন বেড়ে যাচ্ছে, ফলে ছোটবেলা থেকে ডায়াবেটিস শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের মানে লাইফ স্টাইল এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর জোর দিতে হবে। সেটাও সম্পর্কে আমরা ডিসকাশনে আসবো। সঠিক ঘুম, যেটাকে আমরা আরো বেশি ইগনোর করি। এই যান্ত্রিক যুগে আমরা সারা রাত ধরে মোবাইল দেখছি, খবর দেখছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে যোগাযোগ করছি, বাট একটা ঘুমের যে ইম্পর্টেন্স, আমাদের রাতের বেলা ঘুমটা যে দরকার সেটাকে আমরা ভুলে যাচ্ছি। আমরা স্লিপ প্যাটার্নটাকেই চেঞ্জ করে ফেলেছি। সুতরাং সাফিসিয়েন্ট এবং সঠিক সময়ে ঘুম, এটা আমাদের জন্য একটা লাইফ স্টাইলের একটা গুরুত্বপূর্ণ ধাপ। ফাইনালি হচ্ছে আমাদের কতগুলো বদ অভ্যাস, যেমন টোবাকো ইউজ, বা ইভেন যদিও আমাদের দেশে অ্যাভেলেবেল না, তারপরেও আছে সম্ভব আমাদের অ্যালকোহল কনজাম্পশন, টোবাকো ইউজ অ্যাজ ফার এজ পসিবল আমাদেরকে বাদ দিতে হবে, এবং অ্যালকোহল লিমিটেশন বা সম্ভব হলে আসলে বাদই দেওয়া উচিত। অ্যান্ড ফাইনালি যেটা আমি বলবো সেটা হলো স্ট্রেস। আমাদের লাইফের যে স্ট্রেসে আমাদের যেসব হরমোনগুলো, স্ট্রেস হরমোনগুলো বডিতে তৈরি হয়, এর প্রত্যেকটা ইনসুলিনের অ্যান্টাগনিস্ট, মানে প্রত্যেকটা ইনসুলিনকে কার্যকর হতে বাধা দেয়। যার জন্য যদি স্ট্রেসফুল লাইফস্টাইল হয়, এটা একটা অ্যাট রিস্ক ইন্ডিভিজুয়াল যাদের ডায়াবেটিসের ঝুঁকি আছে তারা সহজে ডায়াবেটিস ডেভেলপ করবে, অথবা যারা ডায়াবেটিস আছে তাদেরকে আমরা ম্যানেজ করতে একটু ডিফিকাল্ট হবে, বিকজ আমরা যেহেতু স্ট্রেস হরমোন বেশি থাকছে, তার ম্যানেজমেন্ট আমাদের হয়তো বেশি ইনসুলিন, বেশি ড্রাগ এরকম লাগবে। সুতরাং এই 4-5টা দিকগুলো ওভারঅল লাইফস্টাইলের মধ্যে আমাদের আসবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি একটু দর্শকদের কাছ থেকে আসি। প্রিয় দর্শক, স্যার অতীব গুরুত্বপূর্ণ কতগুলো ব্রড লাইনে, হেড লাইনে কিন্তু ভাগ করে ফেললেন। অর্থাৎ জীবন যাত্রার ক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে হবে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে হবে, এবং সেই সাথে একটি চমৎকার কথা বলেছেন যে এক্সারসাইজ, যে শরীর চর্চাটা আমরা কিভাবে করতে পারি। তো আমরা এবার একটু জীবন যাত্রার যে ব্রড লাইনে কথাটা বললেন, যে কি কি জীবন থেকে বাদ দিতে হবে আর কি কি স্টাইল জীবনে যুক্ত করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু বিশদ আলোচনা করতে চাই। স্যার, আপনি বলছিলেন যে জীবন যাত্রার ক্ষেত্রে যেমন আমাদের ঘুমের একটি কথা বললেন, যে আমাদের কিন্তু কোনো ডিসিপ্লিনই নেই যে আমরা কখন ঘুমাবো আর কখন ঘুম থেকে উঠবো। তো এই ঘুম যদি পর্যাপ্ত পরিমাণ না হয়, সেক্ষেত্রে ডায়াবেটিস কেন বেশি ঝুঁকিপূর্ণ, এটার ব্যাকগ্রাউন্ডের কজটা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে দেন। ধন্যবাদ। যে জিনিসটুকু হচ্ছে হলো আমাদের টোটাল সুস্থ শরীর ফাংশনিং এর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম অতি জরুরি। তো আমরা যদি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না পাই, ওই সে একই কথা, স্ট্রেস থাকবে, আমাদের স্ট্রেস হরমোন গুলো তৈরি হবে বেশি বেশি। সেকেন্ড যে জিনিসটুকু আমি যেটা বলেছি, রাতে হরমোন, এটা নতুন একটা মানে হরমোন আবিষ্কৃত হয়েছে যেটা হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়। যে আমরা যদি পর্যাপ্ত ঘুম না হয়, ইভেন ঘুমের মধ্যে যদি লাইট জ্বালানো থাকে, এটা আমাদের অনেকের অভ্যাস লাইট জ্বালানো ঘুমানো, সেটা যেটা করে এটা বডির অ্যাকচুয়াল সেলগুলো রেস্ট পায় না, যার জন্য বডিতে কন্টিনিউয়াস স্ট্রেস চলতে থাকে, ইনক্লুডিং বেটা সেল স্ট্রেস। সুতরাং দেখা যায় যারা ঠিক মতো না ঘুমায়, এদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে, জেনারেল পপুলেশনের চেয়ে কয়েক গুণ বেশি। নাম্বার 1। নাম্বার 2, যারা অলরেডি ডায়াবেটিস ডেভেলপ করে আছে তাদের ক্ষেত্রেও যেহেতু আমাদের টোটাল হরমোনাল ফ্যাক্টর গুলো চেঞ্জ করে দেয়, যেমন আমরা যখন ঘুমাই লেট নাইটের দিকে কর্টিসল হরমোন তৈরি করে, আমরা যদি রাত জেগে থাকি এই হরমোন ব্যালেন্স, নর্মাল যে ব্যালেন্সটা, নর্মাল যে ফিজিওলজি এফেক্টেড হবে। সুতরাং যখন হরমোন বেশি থাকা দরকার ছিল, আমি যে সময় হরমোনাল মানে ওষুধ ড্রাগে ইন্টারভেন করব, দেখা যাচ্ছে এই হরমোনটা অন্য সময় রিলিজ হচ্ছে, যার জন্য আমার ইন্টারভেনটা অন্য সময়, আমি ঠিক মতো বুঝতে পারছি না যে তার কোথায় ড্রাগটা দিতে হবে, যার জন্য আমাদের এক সময় দেখছি ব্লাড সুগার কন্ট্রোল, বাট অন্য সময় ব্লাড সুগার কন্ট্রোল না, ওভারঅল ইফেক্ট A1C বেড়ে যাচ্ছে। আর ওভারঅল যে কোনো সুস্থ শরীর, সুস্থ মনের জন্য ঘুমটা অতীব জরুরি। সুতরাং আমাদের ঘুমের উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে। সাধারণভাবে 6 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের জন্য অতীব জরুরি। স্যার, এই জায়গাটাতে আমার একটি সম্পূর্ণ প্রশ্ন চলেই আসে। অনেকের আছে যে ইনসমনিয়া, অনেকের সাউন্ড স্লিপ হয় না, অনেকের ঘুমই আসে। তো তারা এই ক্ষেত্রে কি করবে? তাদের এই ঘুমের প্যাটার্নটাকে ঠিক করার জন্য, সাউন্ড স্লিপ করার জন্য কোনো চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে যাবে, কোনো স্লিপিং পিল খাওয়ার প্রয়োজন রয়েছে কিনা? ধন্যবাদ। সাউন্ড স্লিপের ব্যাপারে যে জিনিসটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঘুম না আসা
কেন ঘুম আসবে না, না আসার কতগুলো কারণ হতে পারে। যে সবচেয়ে কমন কারণ স্ট্রেস। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি আমরা, আমাদের স্ট্রেস বেড়ে গেছে দিনে, এবং এটা একটা ন্যাচারাল অভ্যাসে আমরা পরিণত করে ফেলেছি যে আমরা রাত জেগে মোবাইল দেখি, বা এই যে যে ইসের উপর যে, বা টিভি দেখছি, মুভি দেখছি, এগুলোর উপর যে আমাদের নির্ভরশীলতা চলে এসেছে, পরিবারের সাথে সম্পর্ক দূর করে ফেলেছে এগুলো। আসলে দেখা গেল যে আমি পাশাপাশি বসে, আমি একদিকেই দেখছি, আমার ভাই বা আমার বাচ্চা অন্যদিকে বসে, দুজন দুদিকে মোবাইল দেখছি। সো আমাদের নিজেদের ইন্টারাকশন নাই, আমরা ঘুমের কথা ভুলে গেছি, আমরা এটা নেশার মতো এদিকে সময় দিচ্ছি। সেক্ষেত্রে তাহলে আমাদের যদি ঘুম সঠিকভাবে ঠিক সময় ঘুমাতে হয়, আমাদের যে জিনিসগুলো করতে হবে, একটা হলো অভ্যাস করে তুলতে হবে। 2 নাম্বার হচ্ছে হলো যে আমরা এই যে রাতে বেলায় স্মার্টফোন বা ডিভাইস বা এই অভ্যাসগুলোকে আমাদের পরিহার করতে হবে। থার্ডলি যেটা হয়, আমরা যদি বিকালবেলা একটু এক্সারসাইজ করার অভ্যাস গড়ে তুলি আস্তে আস্তে, সেটা হবে আমাদের ক্লান্তি চলে আসবে সহজে, আমরা সহজে ঘুমাতে পারবো। ফোর্থলি, যদি অন্য কোনো স্ট্রেস ফ্যাক্টর আমরা থেকে থাকে, আমাদের সেই ভ্যালুয়েশন করে যে কারণে আমাদের স্ট্রেস, আমাদের ঘুম আসছে না, সেই স্ট্রেস দূর করার ব্যবস্থা করবো। ফাইনালি আমাদের স্লিপিং পিল কোনো কোনো ক্ষেত্রে দিতেই হবে। তবে সাধারণভাবে আমরা স্লিপিং পিল অ্যাডভাইস করছি না, বিকজ অল দ্য স্লিপিং পিল আর দ্যাট প্রডিউস ডিপেন্ডেন্সি। আমাদের আলটিমেটলি ডিপেন্ডেন্সি হবে, বিভিন্ন অ্যাডিকশন চলে আসতে পারে। সুতরাং দিস ইজ দ্য লিস্ট অপশন। আমরা এক্সট্রিম কন্ডিশনে দিতে হবে, বাট আমরা চেষ্টা করবো এটা অ্যাভয়েড করতে। আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মাধ্যমে এটা সম্ভব। অত্যন্ত চমৎকার কিছু তথ্য কিন্তু প্রিয় দর্শক আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু কোনো স্লিপিং পিলের উপর আপনি নির্ভরশীল হতে পারেন না। এটি পক্ষান্তরে কিন্তু আপনার একটি এডিকশন তৈরি করতে পারে এবং এটা আপনার ডিপেন্ডেন্সি গ্রো আপ করবে। তখন কিন্তু আপনি প্রাকৃতিক ভাবে যে ঘুমটা, সেটি কিন্তু আপনি আর পাবেন না। এটা কিন্তু আপনার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দিয়ে থাকবে, এবং এই বিষয়ে কিন্তু আপনি দোকান থেকে চাইলেই কোনো একটি ঘুমের ওষুধও আপনি খাবেন না। স্যার যেমন যে আজকে বললেন, এই বিষয়ে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে, এবং এই কারণে আসলে আপনার ঘুম আসে না, কোন কোন বদভ্যাস আপনার জীবনে রয়েছে, সেগুলো যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে প্রাকৃতিক ভাবেই ঘুম আসবে। আমরা একটু কয়েকজন দর্শকের প্রশ্নে চলে যাব। স্যার, আমাদের এই আয়োজনটি আমাদের দর্শকদের জন্য, তাদের অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি উৎসাহিত করে থাকে। যুক্ত হয়েছে নাসিমা আক্তার। তিনি একটি প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নটি হচ্ছে, ডায়াবেটিস রোগীরা কিটো ডায়েট করতে পারবে কিনা, এরকম একটি প্রশ্ন করেছেন। এই বিষয়ে আমি নিজেও প্রশ্ন করতাম, তবে এটার উত্তর আমি একটু পরে দিতে চাই। মামুনুর রশিদ তিনি লিখেছেন যে এই করোনার সিচুয়েশনে একজন ডায়াবেটিস রোগীর বাইরে হাঁটাহাঁটি করার সুযোগ নাই বললে চলে। এই সময়ে একজন ডায়াবেটিস রোগীর জন্য কি করা উচিত? স্যার যদি এটার উত্তর দেন প্লিজ। ধন্যবাদ, খুব ভালো, একদম টাইম ডিমান্ডিং কোশ্চেন। আমি ধাপে ধাপে ডিসকাশন এমনিতেই আসছিলাম, যাই হোক কোশ্চেন এসেছে, আমার জন্য সুবিধা হয়েছে। যে আমাদের ডায়াবেটিসের জন্য যে আমাদের যে লাইফস্টাইল চেঞ্জের কথা বলছি, তার মধ্যে পরিমিত ব্যায়াম বা পরিমিত এক্সারসাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমাদের যে রিকমেন্ডেশন, যতগুলো ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন আছে, সবগুলো রিকমেন্ডেশন হলো ডেইলি আমাদের এক্সারসাইজের অ্যামাউন্ট হতে হবে যে অ্যারাউন্ড 150 থেকে 200 কিলো ক্যালোরি বার্ন হয় এনার্জি, সেই পরিমাণ। তো সেটা আমরা কি কিভাবে করতে পারি? যেটা করতে পারি, সাধারণ রিকমেন্ডেশন যেটা হচ্ছে হলো আমরা উইকলি 150 মিনিটস ব্রিস্ক ওয়াকিং, মানে যে হাঁটায় আমাদের ঘাম আসবে। আমরা যদি মেডিকেল ভাষায় বলি, আমাদের টার্গেট পালস রেট যদি 80% এর বেশি হয়, যাক এটা আমরা ডিটেল যাচ্ছি না, টার্গেট পালস রেটের 80% এর বেশি মানে হলো তার এটা মডারেট এক্সারসাইজ। যাক আমরা যে এক্সারসাইজে জেনারেল পিপুলের জন্য বলি, যে এক্সারসাইজে বা যে হাঁটায় আমার শরীরে ঘাম হবে, সেটা আমার জন্য ব্রিস্ক এক্সারসাইজ। এটা সপ্তাহে আমরা 150, যারা ওভারওয়েট তাদের জন্য আমাদের রিকমেন্ডেশন আপ টু 300 মিনিটস পার উইক। এটা ডেইলি করতে হবে এমন না, আমরা গ্যাপ দিতে পারি সপ্তাহে 2 দিন, তবে পরাপর 2 দিন না, এটা একটু মনে রাখতে হবে। তার মানে আমরা ডেইলি 30 মিনিটস এক্সারসাইজ হাঁটবো, অথবা অন্য কোনো ভাবে ব্যায়াম করবো। এখন আমাদের করোনার সময় আমরা বাইরে বের হতে পারছি না, তো এটা আমাদের জন্য খুব একটা ক্রুশিয়াল মোমেন্ট, যে এই জিনিসটুকু আমরা কিভাবে করতে পারি। এ সম্পর্কে আমাদের অনেকগুলো গাইডলাইন তৈরি হয়েছে, অনেকগুলো ইতালিয়ান সোসাইটি তৈরি করেছে, যেটা IDF মানে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, ওরা ওটাকে পাবলিশ করেছে, যে আমরা ঘর থেকে কি কিভাবে করতে পারি। ঘর থেকে যেসব ভাবে করতে পারি, যেসব যাদের বাসায় ট্রেডমিল আছে, আমরা সেটা ইউজ করতে পারি। এটা আমরা দুইটা হিসেবে ভাগ করে ফেলতে পারি, যে সকালে 15 মিনিট, বিকালে 15 মিনিট, এরকম করে রুটিনলি করতে পারি, যেটা যাদের বাসায় আছে। আমাদের সবার বাসায় এটা নেই, সুতরাং আমরা কি করবো, আমরা বিকল্প কি ইউজ করতে পারি। কারো কারো বাসায় স্টেশনারি সাইকেল আছে, সাইকেলে বসে আমরা সাইকেল চালাচ্ছি,
সেটা করতে পারি যদি থেকে থাকে। তাও নাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অ্যারোবিক এক্সারসাইজের ব্যাপারে যেটা আমরা করতে পারি যে জাম্পিং জ্যাক হচ্ছে হলো সাধারণভাবে আমরা ট্রেনারদের যে এক্সারসাইজ দেখি যে লাফ দিয়ে হাত পা ছাড়ানো আবার করা, এই যে প্রত্যেক ইসে 15 থেকে 20 বার করে দিনে 2 বার, এই জিনিসটুকু করলে আমাদের এই পরিমাণই পাবো। এছাড়া আমরা আরো কতগুলো উপায় করতে পারি, যেমন যাদের ক্ষেত্রে সম্ভব তারা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে 6 তলার সমান, মানে 8টা স্টেপ মিনিমাম 6 তলার সমান ওঠানামা দিনে 2 বার। এটা করলে আমাদের মোটামুটি এইটা পাবো। এটা একটা জিনিস। সেকেন্ডলি আমরা স্পেসিফিক মাসেল গ্রুপের এক্সারসাইজ করতে পারি, যেমন পুশ আপ এক্সারসাইজ, বেন্ডিং, আমরা যেমন শুয়ে সেখান থেকে উঠে বসে যে পেট মাসেল স্ট্রেচ হয়, এগুলো আমরা করতে পারি। থার্ডলি কোনো ক্ষেত্রে যে রোপিং, মানে যে রোপ জাম্প যেটা আমরা সেটা অ্যাডভাইস করতে পারি বাসায়। আর কোনো ক্ষেত্রে কোনো বাসায় এমন আছে যে ওদের ছাদে সাফিসিয়েন্ট জায়গা আছে, এটা খেয়াল করতে হবে যে সময় লোকজন কম থাকে আমরা ছাদে হাঁটার অ্যাডভাইস দিতে পারি। আর আমাদের বেশিরভাগ লোক কিন্তু গ্রামে বাস করে, বেশিরভাগ লোক ইভেন যেদেরকে আন্ডার অ্যাড্রেস করা হয় সবসময়, গ্রামে কিন্তু এখনো সুযোগ আছে যে বাড়ির বাইরে একটু জায়গা আছে যেটুকু আমি পাবলিকের কন্ট্যাক্ট না করেও আমরা হাঁটতে পারি। সুতরাং এই অনেকগুলো উপায়ে আমরা সেই সেম জিনিস করতে পারি। ইভেন ওয়েট লিফটিং একটা গুড এক্সারসাইজ, যদিও এটা অ্যারোবিক নয়, এটা শুধু মাসেল স্পেসিফিক গ্রুপে এক্সারসাইজ করবে। তারপর যাদের পাশে ডাম্বেল আছে ডাম্বেল ইউজ করতে পারে, অথবা আমরা সিম্পল ওয়েট ধরে আমরা ওয়েট লিফট করতে পারি। দিস আর দ্য অল মেথডস। এটা হলো হোম মানে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, যেটা আমার কাছে কিছুই নেই। অনেক মজার তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম প্রিয় দর্শক। আসলে আমরা যাই করি না কেন, আমাদের আসলে মনের ইচ্ছাটা এখানে বড় জরুরি। যে আপনি করোনার মধ্যে বাইরে বের হতে পারছেন না, এটি আসলে একটি অজুহাত। কারণ হচ্ছে যে আপনি চাইলেই কিন্তু অনেক কিছু করার অপশন রয়েছে, যেমনটি স্যার বললেন। আরো একটি বিষয় এখানে আমি যোগ করতে চাই, স্যার চাইলে কিন্তু যোগাও করতে পারে, যোগ ব্যায়াম করতে পারে, এবং সেটার জন্য কিন্তু আমার কোনো স্পেসের প্রয়োজন হচ্ছে না। আমি আমি যেই জায়গাটাতে এই মুহূর্তে বসে আছি এখানে বসেও কিন্তু যোগ ব্যায়াম করার সুযোগ রয়েছে। তো যোগ ব্যায়ামটাও কিন্তু হতে পারে। এবং আরেকটা জিনিস স্যার, যে আপনি স্ট্রেস কমানোর কথা বলছিলেন, মেডিটেশন, আমরা জানি যে মেডিটেশন করলেও কিন্তু অনেক ক্ষেত্রে স্ট্রেস কমে থাকে। তো এই বিষয়টা জীবন চর্চায় আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, মেডিটেশন বিষয়ে যদি স্যার আপনি কিছু আমাদেরকে বলেন। ধন্যবাদ। আগে যেমন করে বলেছেন যোগ ব্যায়াম বা এদিকে মেডিটেশন যেটাই বলে, এটা আমাদের মানে মন নিয়ন্ত্রণের জন্য বা স্ট্রেস নিয়ন্ত্রণের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ উপায়। আমাদের সাধারণভাবে যে ব্যায়ামের কথা বলেছি, যে ব্যায়ামে আমাদের গ্লাইসেমিক ইমপ্রুভমেন্ট করবে, সেটা কিন্তু যোগ ব্যায়ামে আসলে স্ট্রেস রিলিভের মাধ্যমে করতে পারে। কিন্তু আমরা যে ক্যালোরি লসের কথা বলছি বা ক্যালোরি ইউটিলাইজেশনের কথা বলছি, বা আমাদের এক্সারসাইজের যে অ্যারোবিক এক্সারসাইজের বেনিফিট যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ইমপ্রুভ করছে। আমরা যে আগেই বলেছিলাম প্যাথোলজি হলো 2 ধরনের, একটা হচ্ছে ইনসুলিন কাজ করতে পারে না। তো আমরা যে অ্যারোবিক বা মাসেল ইউজ করার এক্সারসাইজ যেগুলোতে মাসেল ইউজ হয়, সেগুলোতে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করবে, ফলে আমাদের ডায়াবেটিক ফিজিওলজি যেটা যে নর্মাল যে ইনসুলিন ফিজিওলজি সেটা ইমপ্রুভ করবে। কিন্তু মেডিটেশনে যেটা হবে যে আমরা স্ট্রেস কমালে আমাদের স্ট্রেস হরমোন কমবে, সেভাবে আমরা বেনিফিট পাবো। সুতরাং আমরা রেগুলার মেডিটেশন আমরা করতে পারি। আমাদের যে স্ট্রেস রিডাকশন, আমরা স্ট্রেস রিডাকশন আন্ডার এটা ডিসকাশন আসতাম, যাই হোক আগে কোশ্চেন করেছে, আমার জন্য সুবিধা হয়েছে, আমাদের দর্শকরা আগেই জেনে নিলেন ব্যাপারগুলো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এদিকে এক্সারসাইজের কথা বলার সাথে সাথে ঘামের প্রসঙ্গ চলে এসছে। আমরা একজন দর্শকের প্রশ্নটা নিতে চাই। তিনি হচ্ছেন নিয়ামতুল্লাহ খান বাবু। তার প্রশ্নটি আমরা একটু ডিসপ্লেতে দেখতে চাই। তিনি লিখেছেন যে অতিরিক্ত ঘামের জন্য কি করা যেতে পারে স্যার, বিশেষ করে চেহারা এবং মাথা অতিরিক্ত বেশি ঘামে। তিনি ঘাম সংক্রান্ত একটি জটিলতায় ভুগছেন। স্যার এই ক্ষেত্রে কোনো পরামর্শ থাকবে কিনা আপনার, প্লিজ? ধন্যবাদ। আসলে ঘাম অনেকের জন্য খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তো ঘামের ব্যাপারে যেটা, ঘাম আসলে কতগুলো রোগের জন্য হতে পারে। কারো আছে ন্যাচারালি এমনিতেই বেশি, তার সোয়েট গ্ল্যান্ড যে ঘাম তৈরির গ্রন্থি ন্যাচারালি বেশি। তো যদি কিছু রোগের কারণে হয়, আমাদের কিছু এন্ডোক্রাইন ডিজিজ আছে, কিছু ওষুধের জন্য হয়, আমরা প্রথমে খোঁজার চেষ্টা করব তার কোনো স্পেসিফিক কজ আছে কিনা। যেমন থাইরয়েড ডিসঅর্ডারে হতে পারে, অ্যাড্রেনাল কিছু ডিজিজ আছে সেগুলোতে ঘাম হতে পারে, ফিওক্রোমোসাইটোমা, স্ট্রেস অ্যাংজাইটিতে ঘাম হতে পারে। সুতরাং আমরা যদি স্পেসিফিক কোনো কজ আইডেন্টিফাই করতে পারি, আমরা সেই কজকে টার্গেট করব। আদারওয়াইজ আমরা ঘামের জন্য যেটা বলতে পারি যে ঘাম আসলে সোয়েট গ্ল্যান্ড যখন এক্সেস কাজ করে, আমাদের খুব কম রিমেডি আছে সেটা আসলে ট্রুলি ইউজেবল। আমাদের কিছু রিকমেন্ডেশন আছে, আমরা ইউজ করতে পারি। কিছু যে গ্লাইকোপাইরোলেট জেল আছে এটা ইউজ করা যেতে পারে, কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস আছে সেগুলো ইউজ করা যেতে পারে, কিছু ক্ষেত্রে গ্যাংলিয়ন ব্লকিং ড্রাগস আছে সেগুলো ইউজ করা যেতে পারে। কিন্তু আমার তার আগে জানতে হবে তার কোনো কজ আছে কিনা। আর ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব পাই খুব
মানে যেসব কজে ঘাম হয় কাজগুলো খুব রেয়ার, ওগুলো সচরাচর আমরা পাই না বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা ইডিওপ্যাথিক বা এমনি এমনিই হয়। আমরা যেগুলো রুটিনলি সাজেস্ট করি, আপনি ঘামটা যেন শরীরে না বসে মুছে ফেলবেন। স্পেশালি যদি বুকে শরীরে ঘাম হয়, অনেকের দেখা যায় যে ঘাম হওয়ার পর ঠান্ডা লেগে গেছে, তো আমরা যেটা বলি ঘাম যেন না বসে, ফ্রিকোয়েন্টলি মুছে ফেলা এক। 2 নাম্বার হচ্ছে পাউডার ইউজ করতে পারেন, যেগুলো এই ঘামটা বসে যাওয়া বা ঘামটার জন্য যে সাইড এফেক্ট ঠান্ডা লেগে যাওয়া এটা হবে না। এন্ড ফাইনালি কোনো ক্ষেত্রে আমরা জেল ইউজ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার ঘাম সংক্রান্ত সমস্যার একটি সমাধান পেয়ে গেলেন আজকের এই আলোচনা থেকে। প্রিয় দর্শক, আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামটাকে আরো বেশি প্রাণবন্ত করছে। আর এর জন্য অবশ্যই বেশি বেশি করে কিন্তু আপনি আপনার ফেসবুক থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি শেয়ার দিবেন, কারণ আপনার একটি শেয়ার আরো 10 জন মানুষ এই বিষয়ে আরো সতর্ক হবে। ইতিমধ্যে অনেক দর্শক যুক্ত হয়ে গিয়েছেন। আমাদের সাথে একজন চিকিৎসক যুক্ত হয়েছেন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ পেডিয়াট্রিশিয়ান এসবিএমসি। তিনি একটি প্রশ্ন রেখেছেন, উত্তম সাহা। তার প্রশ্নটা আমরা একটু ডিসপ্লেতে দেখতে চাই। তিনি একটি ক্লিনিক্যাল প্রশ্ন রেখেছেন। I was COVID positive on 22 জুন, অর্থাৎ 22 জুন তার হচ্ছে কোভিড পজিটিভ হয়। 23 জুন ডিউরিং রুটিন ইনভেস্টিগেশনস তার ভাষা অনুযায়ী মাই random blood sugar was 12.9. I was treated with Ravipiravir steroid oral prednisolone 3 days. Injection dexamethasone 5 days. Now my fasting blood sugar 7.2. Towards after breakfast 10.2. I have taken linagliptin 5 milligram for 15 days. Now on Comet XR 500 milligram BD for 2 days. I am associate professor pediatrician of SBMC. Please give me advice. Thanks. স্যার, যেমনটি বলছিলাম, আমাদের সাথে অনেক চিকিৎসক, আমাদের মেডিকেল স্টুডেন্টরা যুক্ত হয়ে থাকে। আপনি যদি আমাদের একজন সহযোগী অধ্যাপকের এই প্রশ্ন এবং এই ক্লিনিক্যাল সিনারিও যেটা দেখেন এই বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করেছেন। ধন্যবাদ স্যার। মানে টাইম ডিমান্ডিং কোশ্চেন আসলে। আমি জানি না স্যারের আগে থেকে ডায়াবেটিক ছিল কিনা, এখানে সেটা জিনিসটুকু উল্লেখ করা নেই। যাই হোক, স্টেরয়েড দিয়ে যে আমরা বলেছিলাম যে অনেকগুলো ডায়াবেটিসের অনেক ধরনের মধ্যে একটা স্টেরয়েড ইনডিউস ডায়াবেটিস, প্রবাবলি স্যার এটা সেই অনুযায়ী সেরকম, বা এই যে এখন পর্যন্ত যদিও স্টাবলিশ না, আমাদেরকে এরকম করে বলা আছে যে যেহেতু করোনা ভাইরাস যে রিসেপ্টরের মাধ্যমে ঢোকে DPP4 সেটা বা যে AC2 রিসেপ্টর সেটা আমাদের বিটা সেলে আছে, সুতরাং এমনও কতগুলো হাইপোথিসিস আছে যে করোনা ভাইরাস বিটা সেলকে ডিস্ট্রয় করে বা ডিসফাংশন করে, যার জন্য ট্রানজিয়েন্ট হাইপারগ্লাইসেমিয়া হয়। এটা পার্মানেন্ট হাইপারগ্লাইসেমিয়া কিনা এখন পর্যন্ত সেটা সম্পর্কে কমেন্ট করার মতো সাফিসিয়েন্টলি হয়নি। এখন স্যারের কোশ্চেনে আসি। যখন আমরা যে কোনো অ্যাকিউট ইলনেসের ক্ষেত্রে আমাদের যে গ্লাইসেমিক টার্গেটস এর কথা যদি বলি, আমাদের গ্লাইসেমিক টার্গেটস অ্যারাউন্ড 5 to 10, একটু রিলেটিভলি রিল্যাক্সড। এমনিতে আমরা যখন বলি যে যখন হেলথ স্ট্যাটাসে আমরা চেষ্টা করি ফাস্টিংটা 6 এর নিচে রাখতে এবং পোস্টপ্যারেন্ডিয়ালটা 8 এর নিচে রাখতে, এটা হলো আমাদের ইন হেলথ। কিন্তু যখন কোনো অ্যাকিউট ইলনেস থাকে আমাদের ইন জেনারেল গাইডলাইন, এটা IDF গাইডলাইন বা এই যে ADA কভার্ড স্টেটমেন্ট গাইডলাইন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি গাইডলাইন, সবাই মোটামুটি বলেছে যে যখন অ্যাকিউট ইলনেস থাকবে আমাদের টার্গেট হচ্ছে 5 থেকে 10 এর মধ্যে ব্লাড সুগার রাখবো। সো সেই হিসাবে স্যারের কন্ট্রোলটা মোটামুটি ভালো কন্ট্রোল আছে বলেই আমি বলবো। সেকেন্ড কথা হচ্ছে স্যার যখন রিকভারি করছেন আমাদের স্টেরয়েড চলে যাবে, স্টেরয়েড চলে গেলে স্টেরয়েড অ্যাকশনটা যখন চলে যাবে আমরা আশা করছি স্যারের ড্রাগ রেডাইল পর্যায়ক্রমে আমরা বন্ধ করে দেওয়া সম্ভব হবে, যদি না পূর্ব থেকে ডায়াবেটিক স্যার হয়ে থাকেন। আর স্যার যদি পূর্ব থেকে ডায়াবেটিস হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা স্যার যখন তিনি জানিয়েছেন যে তার ডায়াবেটিস নেই, মানে বিফোর দ্যাট সিচুয়েশন হি ওয়াজ নট অ্যাফেক্টেড উইথ দ্য ডায়াবেটিস মেলিটাস, তিনি পরবর্তীতে আবার জানিয়েছেন নো প্রিভিয়াস হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলিটাস। উত্তম সাহা। আচ্ছা, ধন্যবাদ স্যার। এটা আপনার জন্য তাহলে আমরা একটা সুখবর দিতে পারি, ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস এটা রিকভারি, এটা টেম্পোরারি ড্রাগ ইনডিউস, এটা বন্ধ করে দিতে পারবো। আপনি মনিটরিং করবেন। এখন আমরা ডায়াবেটিসের উপর চিকিৎসার জন্য সবচেয়ে যে গুরুত্বটা দিয়ে থাকি ডায়াবেটিস সেলফ মনিটরিং এডুকেশন এবং সেলফ মনিটরিং সার্ভিস, মানে DMS এর মানে সেলফ মনিটর করবে এবং নিজের ট্রিটমেন্টকে ইন্টারভেইন করবে। সেক্ষেত্রে আপনি মনিটরিং যেটা করবেন স্যার, যেহেতু মোটামুটি ফেয়ারলি কন্ট্রোল, আমরা উইকলি কন্ট্রোল চেক করলে চলবে, যদিও গাইডলাইন একটু ফ্রিকুয়েন্ট বলে, আমরা মোটামুটি উইকলি করলে চলবে। আপনি উইকলি ফাস্টিং আফটার ব্রেকফাস্ট আফটার লাঞ্চ চেক করবেন। আমাদের টার্গেট, আপনি যেহেতু রিকভারি হয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ফাস্টিংটাকে 6 এর নিচে রাখতে এবং পোস্টপ্যারেন্ডিয়ালটা 8 এর নিচে রাখতে।
সেক্ষেত্রে আমরা প্রয়োজন হলে মেটফর্মিন আপনি এখন অনেক কম ডোজে পাচ্ছেন, আমরা এটাকে বাড়াইতে পারবো, আমাদের বাড়ানোর অনেক সুযোগ আছে। খুবই কম ডোজে পাচ্ছেন, লিনাগ্লিপটিনও পাচ্ছেন। লিনাগ্লিপটিনের সব সুবিধাটা হচ্ছে মেটফর্মিন লিনাগ্লিপটিন দুইটাই, আমাদের সুবিধাটা হচ্ছে এটা ইউগ্লাইসেমিক এজেন্ট, দে উইল নট গেট হাইপোগ্লাইসেমিয়া। সো আমাদের সেফটি ফ্যাক্টর অনেক আছে, আমরা প্রয়োজনে বাড়াতে পারবো। তবে শেষ খবর যেটুকু স্যারকে সুখবর দিয়ে রাখি, ইনশাআল্লাহ আপনার ওষুধ হয়তো বন্ধ করে দেওয়া যাবে। আপনার ভালো একটি খবর স্যার আপনি পেয়ে গেলেন নিশ্চয়ই। আপনি দর্শক, আপনাদের যাদের এই জাতীয় মানে দুশ্চিন্তা দুর্ভাবনা রয়েছে ডায়াবেটিস নিয়ে, আপনারা আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। এবং আপনারা দেখছেন রাজ টিভির এই স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ডায়াবেটিক সলিউশনের দ্বিতীয় পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস রোগীর জীবন ধারণ, খাদ্যাভ্যাস এবং শরীর চর্চা। আমরা অনেক বিষয় জেনে গেছি এবং আজকের আমার এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই কমেট। আমাদের আরো একজন দর্শকের প্রশ্নের উত্তর আমরা চাই। গুলজার রহমান তিনি একটি প্রশ্ন রেখেছেন, গুলজার রহমানের প্রশ্নটি আমরা দেখতে চাই। স্যার, when is the perfect time to do walking or exercise for a diabetic patient? Please explanation. অর্থাৎ তিনি স্যার জানতে চেয়েছেন যে এই কখন আমরা কোন সময়টাতে এক্সারসাইজ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে, আর তিনি দিনে নাকি রাতে হলে কোন টাইমে, সেটি তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ, এটা খুব ভালো প্রশ্ন। আমাদের মূল যে জিনিসটুকু মনে রাখতে হবে যে আমাদের এটা হলো ডিসিপ্লিন, একটা টাইম রুটিন আপনি টাইম ফ্রেম করে নেবেন। এটা হতে পারে সকালে, হতে পারে সন্ধ্যা, যে কোনো টাইমে আপনি সেম টাইম ইউজ করবেন প্রত্যেকদিন। এটা হলো আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওই টাইমে যদি আপনি রুটিনের মধ্যে করেন তাহলে আমরা সেই অনুযায়ী, যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন সেই অনুযায়ী, মনে করেন যখন আপনি এক্সারসাইজ করলেন ওই সময় ইনসুলিন সেন্সিটিভিটি বেশি, সো ওই সময় যদি ইনসুলিন পরিমাণ বডিতে কম থাকে, যেটা ওষুধ দিয়ে হোক বা ইনসুলিন দিয়ে হোক, সেটা আমরা এনশিওর করবো। বা যে সময় আপনি এক্সারসাইজ করছেন না সেই সময় যেন ইনসুলিনের পরিমাণটা আমরা বাইরের এক্সোজেনাস সোর্স বা ওষুধ দিয়ে ভিতরের তৈরিটা বাড়াই, সেটার জন্য আমি নন এক্সারসাইজের টাইমে করতে পারি। আপনি বোথ মর্নিং এ বা ইভিনিং এ যে কোনো টাইমে করতে পারেন, তবে ইম্পর্টেন্ট জিনিসটা হলো আপনি প্রত্যেকদিন রুটিনটা সেম মেনটেন করবেন, একদিন সকালে একদিন বিকালে না। আর সকালের ব্যাপারে, সকালে কিছু যেহেতু স্ট্রেস হরমোন গুলো বেশি থাকে, সকালে এক্সারসাইজে কিছু বেনিফিট পাওয়া যায়, কারণ সকালবেলায় যেহেতু ইনসুলিন বেশি থাকে, আমরা এক্সারসাইজ করলে ইনসুলিনের কার্যকারিতা বাড়বে, সুতরাং সকালে একটু বেশি বেনিফিট পাবেন। তবে একটু শর্ত আছে, সকালে অনেকে না খেয়ে এক্সারসাইজ করতে গেলে দেখা গেল হাইপার ঝুঁকি তৈরি হচ্ছে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস আপনার ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস দিয়ে আমরা ডিসিশন রিকমেন্ড করব। আপনার যদি হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি বেশি থাকে, যে সকালে না খেয়ে হাঁটতে গেলে হাইপোগ্লাইসেমিয়া হয়, সেক্ষেত্রে আমরা সকালে রিকমেন্ড না করে বিকালে করব। আর যদি দেখি যে না এরকম হয় না, সকালে হাইপারগ্লাইসেমিয়া বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো সকালে এক্সারসাইজ করেন। সবচেয়ে বড় যে জিনিসটুকু, সকাল হোক বা সন্ধ্যা হোক, আপনি সেটা রুটিন সেম মেনটেন করবেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই আপনার যে প্রশ্নটি ছিল সেটার সঠিক উত্তরই পেয়েছেন। এবং এই জায়গাটাতে আমি আমাদের দর্শকদেরকে একটি বার্তা দিতে চাই, যেটাই করুন আপনার জীবনটাকে একটি ছকের মধ্যে আনতে হবে। এলোমেলো আসলে চললে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে না। তো আমরা আরো কিছু প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনথিয়া ইসলাম, তিনি, তাকে ধন্যবাদ। সেই সাথে উত্তম শাহ আপনার প্রশ্নের উত্তর পেয়ে ধন্যবাদ জানিয়েছেন। মাহবুব রাজু, তিনি লিখেছেন লাভ ফর শরীফ ভাই, স্যারকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো স্কোয়ারের এই ডায়াবেটিস সলিউশন পাওয়ার্ড বাই কমেট প্রোগ্রামটি নিয়মিত দেখবেন। সেই সাথে আমাদের সাথে আরো একটি ইনসুলিন নিয়ে একটি প্রশ্ন রেখেছেন সারা শায়রি, তার প্রশ্নটি আমরা একটু দেখতে চাই। তিনি লিখেছেন যে আমি ইনসুলিন নিতে চাই, কি ইনসুলিন নিব জানাবেন কি প্লিজ? নিশ্চয়ই আপনি আমাদের সাথেই থাকুন, স্যার আপনার প্রশ্নের উত্তর দিবেন। গুলজার রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ইনসুলিন নিয়ে একজন দর্শকের একটি প্রশ্ন ছিল, এই উত্তরটি একটু দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। আর মাহবুব ধন্যবাদ জানিয়েছে, মাহবুবকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। আমাদের ছোট ভাই, আমার মানে কোর্সমেট ছিল, ও একজন এন্ডোক্রাইনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ। যাক, মাহবুবকে অনেক ধন্যবাদ। আর প্রশ্নদাতার প্রশ্নের উত্তরে বলতে চাই, ইনসুলিন নিতে চাচ্ছেন, ইনসুলিন আপনি কেন নিতে চাচ্ছেন সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হলো যে আমরা শুরুতে, যদি কারো ক্ষেত্রে শুরুতে ইনসুলিন দিতে হয় যার সুগারটা অনেক বেশি থাকে, যার A1C অনেক বেশি থাকে, বা কোনো অ্যাকিউট ইলনেস থাকে, আমরা শুরুতে ইনসুলিন দিয়ে থাকি। সেকেন্ডলি যেটা হয় যে আমরা ওরাল ড্রাগে আমরা কন্ট্রোল করতে পারছি না, সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিতে পারি। থার্ডলি যেটা হতে পারে যে তার কতগুলো অ্যাকিউট ইলনেস সুপার ইম্পোজড হয়েছে, যেটা এই মুহূর্তে আমাদেরকে কন্ট্রোলের জন্য ইনসুলিন দেওয়া দরকার হবে, তাকে ওরাল ড্রাগ দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিতে পারি। তো ধরে নিচ্ছি আপনি যেহেতু নিতে চাচ্ছেন, হয়তো আপনি ওরাল ড্রাগে আছেন, আপনার ইনসুলিনের কাজ করছে না, যে কোনো ভাবে যদি আমরা ইনসুলিন দিই, জেনারেল গাইডলাইন যেটা, এটা অবশ্যই প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজড। আপনাকে
আপনার কন্ডিশনকে বিবেচনা করে আমরা ইনসুলিন চয়েস করব। তবে সাধারণ গাইডলাইন যেটা, যে আমরা সচরাচর শুরু করি বেজাল ইনসুলিন দিয়ে, যেটা সিঙ্গেল ইনসুলিন। সাধারণভাবে চিন্তা করেন আমাদের ফাস্টিং সুগার যদি 10 থাকে, খাওয়ার পরে বাড়বে, এটা স্বাভাবিক। ফাস্টিং সুগার 10, খাওয়ার পরে আর 2 বেড়ে গেল 12, আমরা 12 দেখে অবাক হয়ে যাচ্ছি, কিন্তু আমার প্রবলেম কিন্তু ফাস্টিং যদি 5 হতো, খাওয়ার পর 2 বেড়ে এটা 7 হতো। সুতরাং আমরা চেষ্টা করি যে বেজালটাকে আগে কন্ট্রোল করে নিতে। সুতরাং আমাদের যে কোনো যতগুলো গাইডলাইন আছে, এসি গাইডলাইন বলেন, ইউরোপিয়ান ডায়াবেটিস গাইডলাইন বলেন, বা এডিএ আমরা যেটা বেশি ফলো করি, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, সবাই রিকমেন্ড করেছে আমরা স্টার্ট করব উইথ বেজাল ইনসুলিন দিয়ে। বেজাল ইনসুলিন হতে পারে অ্যানালগ, হতে পারে আমাদের এনপিএইচ যেটাকে বলি আমরা আইসোফেন ইনসুলিন। আমরা এটা ওয়ান্স অর টুয়াইস ডেইলি, ইউজুয়ালি বেজাল ইনসুলিন রাতের বেলায় যেগুলো অ্যানালগ আমরা সিঙ্গেল ডোজ দিয়ে শুরু করি, আমরা সেটা দিয়ে শুরু করব। এরপরে প্রয়োজন অনুযায়ী টাইট্রেশন করবো ইনসুলিন। যদি প্রয়োজন হয় আমাদের বোলাস, মানে খাবারের পরেও যদি বেশি থাকে, যে বেস কন্ট্রোলের পরেও খাবারের পরে বেশি, সেক্ষেত্রে আমাদের বোলাস কন্ট্রোল দিতে হবে। সেক্ষেত্রে আমাদের অনেক রকমই আছে, যে আমরা বেজাল আলাদা, বোলাস আলাদা দিতে পারি, অথবা আমাদের মিক্সড ইনসুলিন আছে, আমরা প্রয়োজনে সেরকম দিতে পারি। আসলে এটা এভরি পেশেন্ট ইজ ইন্ডিভিজুয়ালাইজড, আমরা তার কন্ডিশন বিবেচনা করে তার জন্য আমরা চয়েস করব। শুরুতে বেজাল ইনসুলিন প্রিফারেবল এটাই, কিন্তু যে বেজালই দিয়ে শুরু করবো এমন না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ইনসুলিন নিয়ে আমার মনে হয় যে আপনাদের এই ধূম্রজালটা কেটে গেল। আর সবার আগে যেটি প্রয়োজন যে আপনি কেন ইনসুলিন নেবেন, এই প্রশ্নটি, এই উত্তরটি আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় যে আপনি নিশ্চয়ই স্যারের সঙ্গে সাক্ষাৎ একটি মতামত দিতে পারেন, এবং আপনার প্যারামিটার গুলো মেপে তিনি নিশ্চয়ই একটি চমৎকার সমাধান দিবেন। আদিয়াত মামুনের প্রশ্নটি নিতে চাই। তিনি আসলে একটি দুশ্চিন্তা আছে, তার দুশ্চিন্তাটাও আমরা দূর করতে চাই। আদিয়াত মামুন নামটি কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার, আদিয়াত। তিনি লিখেছেন যে বয়স্ক ডায়াবেটিস রোগী এবং সাথে জয়েন্ট পেনের সমস্যা, হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করাও কষ্টকর, এক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য রোগী কি করতে পারে? এটি কিন্তু স্যার একটি চমৎকার একটি প্রশ্ন। বিশেষ করে আমার মা বাবা আর কথাই যদি আমি চিন্তা করে থাকি, তারা তো ডায়াবেটিস, আমার ব্রঙ্কিয়াল অ্যাজমার রোগী, হাঁটতেও পারছে না। সেক্ষেত্রে তারা এই জায়গাটা কিভাবে সমন্বয় করবে, অর্থাৎ এক্সারসাইজের বিকল্প কি পথ রয়েছে? ধন্যবাদ। এটা আসলে খুবই ভালো প্রশ্ন, যেটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো চিন্তা করি বা বলি, আমি আমার পেশেন্টদেরকে সবসময় বলি যে ডায়াবেটিস একই জামা সবার গায়ে লাগবে না, প্রত্যেকের জন্য জামা, মানে প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট যে ইন্ডিভিজুয়ালাইজ, তার প্রয়োজন, তার নিড, তার অ্যাবিলিটি সবগুলোর উপর বিবেচনা করে আমরা তার জন্য আমরা ড্রাগ বা মানে অ্যাডভাইস, লাইফস্টাইল অ্যাডভাইস বা সেগুলোকে আমরা সেট করব। এখন যে পেশেন্ট হাঁটতে পারে না, তাকে যদি বলি দৌড়ান, সে আমার কাছে কোনোদিনও আসবে না, শুনবেই না। আমার পরে ভালো কথা বললেও আর শুনবে না। তার কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। কিভাবে সেটা? যে এল্ডারলি পেশেন্ট যে নিজে মুভ করতে পারছে না, তার জন্য আমাদের সুগার টাইট কন্ট্রোল কখনোই করবো না, তার জন্য আমাদের সুগার টার্গেটটা একটু রিল্যাক্সড। এটা ডিপেন্ড করবে তার কন্ডিশনটা কতটুকু প্রবলেম, তার উপরে বেস করে আমরা A1C এটা 8 থেকে 8.5 মধ্যে রাখতে পারি, যেটা নর্মাল পার্সনের 7-এর নিচে। তাহলে আমাদের ট্রিটমেন্টটা একটু রিল্যাক্স, আমরা কম ট্রিটমেন্ট দিব অন্যদের তুলনায়, একটা হেলদি লোকের তুলনায়। সেকেন্ড কথা হলো, সে এক্সারসাইজ করতে পারছে না। যদি সে অ্যাবসলিউটলি না পারে, তো আমরা আসলে কিছু করতেই পারছি না, সেক্ষেত্রে আমাদের জোর করে তো করতে পারবো না। তবে সে শোয়া অবস্থায় যে জিনিসগুলো করতে পারে, আমাদের এগুলো কিছু রিকমেন্ডেশন এসেছে, যে পিলো থ্রোয়িং করলে তার হাতে মাসেল এক্সারসাইজ হয়, যদি পারে। সে হতে পারে যে পা দিয়ে বালিশ করে হাতে নিচ্ছে, এরকমও করতে পারে। তো যেটা তার জন্য অ্যাপ্লিকেবল, যদি সে পারে, তার সে ব্যথার যদি এতটুকু অ্যালাউ করে, এটাও কিন্তু তার জন্য এক্সারসাইজ হিসাবে হবে। আর ট্রিটমেন্টের ব্যাপারে আমরা যে বললাম যে একটু রিল্যাক্স ট্রিটমেন্ট করব, সুতরাং এইভাবে আমরা তাকে ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে সবকিছুরই কিন্তু একটি অল্টারনেটিভ হয়ে থাকে, অর্থাৎ স্যার যেমনটি বললেন, যে যেটাতে সামর্থ্য তাকে সেই কাজটি করতে হবে। যারা হাঁটতে পারবে না, তাদের বিকল্প ব্যবস্থা কিন্তু বালিশটা অন্তত তিনি কিন্তু যেটা বললেন, যে পরামর্শ বালিশ উঁচু করেও কিন্তু তিনি একটি এক্সারসাইজ করতে পারেন, সেখানে তাই কিন্তু বাইরে যেতে হচ্ছে না। তো আমরা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের অনেকগুলো দিক ইতিমধ্যে পেয়ে গেলাম। এবার আমরা একটু আমাদের খাদ্যাভ্যাসের দিকে একটু নজর দিতে চাই। আমরা কি আসলে খাদ্য খাই না অখাদ্য খাই না কি খাই, সেটা কিন্তু আমরা জানি না। এবার একটু এই বিষয়ে স্যারের কাছে বিশেষজ্ঞ মতামত চাইবো। স্পেশালি ডায়াবেটিস রোগীদের খাবার মেনু নিয়ে কিন্তু সবারই প্রশ্ন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক কিন্তু তাদের খাবার তালিকা ইতিমধ্যে যাওয়া শুরু করেছে। আমরা একে একে তাদের তালিকা দিব। তবে প্রথমে একটু আসতে চাই যেটি নিয়ে অনেকের একটি আগ্রহ আছে, যে কোন কোন খাবারগুলো খেলে
ডায়াবেটিসের মাত্রাটা একটু বেশি বেড়ে যাবে। তো বিশেষ করে অনেকের খুব ইচ্ছা কাঁঠাল খাবে, খুব ইচ্ছা আমের সিজন আম খাবে, খুব ইচ্ছা একটু আনারস খাবে। তো কোন ফলগুলো খেতে পারবে এবং কোন মাত্রায় খেতে পারবে সেটা সম্পর্কে স্যার একটু জানতে চাই। ধন্যবাদ। এটা একটা খুব ভালো প্রশ্ন আসলে সবার জন্য। আমি আবারও আগেই বলেছি যে ডায়াবেটিক ডায়েট বলে কিন্তু আসলে কিছু নেই। ডায়াবেটিক ডায়েট বলে একদমই কিছু নেই। আমাদের সব ডায়েটটা হচ্ছে হেলদি ডায়েট, যেটা সবার জন্য হেল্পফুল, সেরকম ডায়েটটাকে আমরা চয়েস করবো সব সময়ের জন্য। তো সেই হেল্পফুল ডায়েটের মধ্যে যে জিনিসগুলো আমাদের মধ্যে আসবে, যে সবগুলো খাবারের প্রপোর্শনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে দিব। যে সঠিক প্রপোর্শন বলতে যেটা বোঝায় যে কতটুকু কার্বোহাইড্রেট, কতটুকু প্রোটিন, কতটুকু ফ্যাট। এখানে একজন দর্শক আমাদেরকে কোশ্চেন করে ফেলেছেন কিটো ডায়েটের ব্যাপারে। মজার একটি বিষয়, এখানে আমরা একটু পরে আসতে চাই। তার আগে বলছি যে তাহলে আমরা যে কার্বোহাইড্রেটটা দিব, ফ্যাট দিব, প্রোটিন দিব, এটা রিলেটিভ অ্যাডিকুয়েট প্রপোর্শনটা ঠিক রাখতে হবে। সেকেন্ড যে জিনিসটুকু হলো যে একবারে পেট ভরে খাবো, সারাদিন খাবো না, এই জিনিসটুকু করা যাবে না। আমাদের ডিসিপ্লিনে টোটাল খাবারটাকে ভাগ করে নিতে হবে। যে তিনটা মেইন মিল এবং 3টা স্ন্যাক্স, মানে আমাদের খাবার কিন্তু কম নয়, জাস্ট ভাগ করে দেয়া। মানে আমি পেশেন্টদেরকে এক্সাম্পল হিসেবে বলি যে দেখেন, আপনাকে যদি 1 মণ কোনো একটা ভারী কিছু দেওয়া হয় যে 5 তলায় উঠাবেন, 6 তলায় উঠাবেন, আপনি কিন্তু পারবেন না। কিন্তু আপনাকে যদি 5 কেজি করে দেওয়া হয়, আপনি 2 মণ 4 মণ উঠাইতে পারবেন। সুতরাং খাবারটা অ্যাকচুয়ালি কম নয়, টোটাল খাবারটাকে আমরা ভাগ করে দিচ্ছি, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। 2 নম্বর হচ্ছে স্পেসিফিক প্রপোর্শন। আমরা প্রত্যেকটা খাবারের প্রপোর্শনে যদি আসি, যে কার্বোহাইড্রেটের ব্যাপারটা, যেটা কার্বোহাইড্রেট একটা জেনারেল পিপলের গাইডলাইন যেমন যে 50 to 60%, আমরা ডায়াবেটিক রোগীদের সেই প্রপোর্শনেই সাজেস্ট করব। স্পেসিফিক কন্ডিশন আমরা এটা 10% মানে অ্যারাউন্ড 50% রাখতে পারি, সেটা স্পেশাল কন্ডিশন। আদারওয়াইজ আমাদের প্রপোর্শন ঠিক থাকতে হবে। এবং কার্বোহাইড্রেটের ব্যাপারে আমাদের কার্বোহাইড্রেট যে 3টা ধরনের, আমাদের একটু আইডিয়াটা আমরা পেশেন্টদেরকে দিয়ে দিব। যে কার্বোহাইড্রেট আসলে বেসিক্যালি 3 ধরনের। একটা হচ্ছে সুগার বলতে যেটা মোনোঅ্যানডাইস্যাকারাইড, যেটা আমরা খেলে সরাসরি রক্তে গ্লুকোজ হিসাবে সাপ্লাই যাচ্ছে, সেটা হলো সুগার। সেকেন্ড গ্রুপ হচ্ছে স্টার্চ। স্টার্চটা হলো আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরে যেসব হজম করার এনজাইম গুলো, সেটা ভেঙে গ্লুকোজ তৈরি করছে, তারপর সেটা আমাদের রক্তে যাচ্ছে। থার্ডলি হচ্ছে সেলুলোজটা হলো ফাইবার বলি, সেগুলো সুগার। আমাদের শরীরের যেসব এনজাইম সেটা এটাকে হজম করতে পারে না, তাহলে আমাদের কেন খাবো? যে খাবার কাজে লাগছে না। এটা ইম্পর্টেন্ট হলো আমাদের বাল্ক ফর্ম করবে, ঠিক ইন্টেস্টাইনে বাল্ক ফর্ম করবে, যেটা আমাদের ডাইজেশন এবং ইন্টেস্টাইনাল হেলথের জন্য অতি জরুরি। ফিকাল বাল্ক তৈরি হবে এটা দিয়ে। সুতরাং আমাদের এই 3টা পোর্শনের জন্য, এখন যেহেতু আমরা সুগার যেটা খেলে খুব দ্রুত ব্লাড সুগার রাইজ করে যাচ্ছে, আমরা হঠাৎ করে বেটা সেলের উপর স্ট্রেস দিয়ে দিচ্ছি, সুতরাং এটাকে আমরা অ্যাভয়েড করবো অ্যাজ ফার এজ পসিবল। তাহলে আমাদের মেইন বাল্ক হবে মেইন পোর্শন কার্বোহাইড্রেট হবে আমাদের স্টার্চ দিয়ে। স্টার্চ মানে যেমন ভাত, চাল, আটা, ময়দা ইত্যাদি, এই সব খাবারগুলো আমরা প্রিফার করব। আর সেকেন্ড জিনিস হলো যে খাবারের জন্য আমাদের যে ইন্ডিভিজুয়াল চয়েস বা সোশ্যাল যে নর্ম বা সোশ্যাল যে কাস্টমস, এটাকে গুরুত্ব দিতেই হবে। আমি আমাদের পেশেন্টকে যদি বলি 2 বেলা বার্গার আর পেটিস খাবেন, এটা আমাদের পেশেন্ট অ্যাকসেপ্ট করবে না। আবার আমেরিকান বা ইউরোপের পিপলকে বলে যদি 3 বেলা ভাত খান, সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং আমরা লোকাল নর্ম এবং ইন্ডিভিজুয়াল চয়েস। আমাদের আরেকটা জিনিস, যে মানুষের মধ্যে একটা ধারণা যে ডায়াবেটিস হলে রুটি খেতে হবে, ব্যাপারটা মোটেই ঠিক না। আমাদের কার্বোহাইড্রেট যে কোনো ফর্মে দিতে হবে, সেটা ভাত হোক, রুটি হোক, আমাদের ইভেন ব্রেড খেতে পারে। ইভেন যে মনে করলো যে একদিন বাসায় রুটি হয়নি, আমি কিছু না খেয়ে আসি, হাইপো হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। আমার বাসায় যে আছে মুড়ি খেতে পারি, ইকুইভ্যালেন্ট প্রপোর্শনে। আমাদের এইটা ডায়েটিশিয়ান বা আমাদের দেশে ডায়েটিশিয়ান আসলে কম, এই জন্য এই কাজটা আমরাই করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু যেখানে ডায়াবেটিশিয়ানের অ্যাভেলেবেল, আইডিয়ালি ডায়েটিশিয়ানদের দিয়ে নেওয়া উচিত। তাহলে আমরা কার্বোহাইড্রেট চয়েস করব, তার চয়েস, অ্যাভেলেবিলিটি এবং কাস্টমস এর উপরে বেস করে আমরা কার্বোহাইড্রেট চয়েস করব, এবং এটা সমান 3 ভাগে 3টা মেইন মিল এবং 3টা স্ন্যাক্সে ভাগ করে দিব। আর আগে যে আমাদের দর্শক যে প্রশ্ন করেছে কোনটা খেলে পারে, আমরা বললাম যেগুলো সুগার মানে চিনি যুক্ত খাবার, সরাসরি চিনি বা গ্লুকোজ যুক্ত খাবার, এটা আমরা খাবার নিয়ে আরো বেশ কয়েকটি ধূম্রজাল আমাদের দর্শকদের মধ্যে রয়েছে। ইতিমধ্যে অবশ্যই একজন দর্শক প্রশ্নটাও রেখেছে, এই প্রশ্নটি আমিও করতাম। যেমন ধরুন চা পানের ক্ষেত্রে, যে ডায়াবেটিস রোগীরা চা খেতে পারবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি খেয়ে থাকে, তাহলে কি এটি সুগার মুক্ত না সুগার যুক্ত, এটা তারা জেনে থাকে। এবং কোন চা খাবে, ঠিক র চা খাবে নাকি চিনি যুক্ত চা খাবে, দুধ দিয়ে খাবে নাকি দুধ মুক্ত খাবে, এই চা খাওয়ার বিষয়টা যদি আপনি
গ্রিন টি খাবে নাকি নর্মাল টি খাবে? তো এই বিষয়গুলো নিয়ে একটু বলবেন যে চা খাওয়ার ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা কোন চা প্রেফার করে? ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলে আমাদের চা একটা ডে টু ডে অভ্যাসের একটা অংশ, সুতরাং এটাকে আমরা সহজে বাদ দিতে পারবো না। এখন এটাকে কিভাবে আমাদের জন্য হেল্পফুল করা যায় আমরা সেইভাবে দিব। গ্রিন টি এর কথা বলেছেন, গ্রিন টি অ্যাজ এ ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট, সুতরাং গ্রিন টি অলওয়েজ প্রিফারেবল, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবার আসি যারা গ্রিন টি খেতে চান না, আমরা রেগুলার রুটিন চা খেতে চাই। রুটিন চা আমাদের চিনি যে খাবো না, খাওয়া যাবে না এমন কিন্তু ডায়াবেটিসের রোগী কখনোই বলিনি। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টদের অতিরিক্ত রিয়াকশন, আমরা বলি যে সুগার কম খাবেন, আর স্যার কিচ্ছু খাই না, খাওয়া বাদ দিয়ে দিয়েছে অনেক আগেই। তো এরকম আমরা একদম বাদ দেব না। এখন যদি এমন হয় যে তার সুগার খেলে তার তার নিজের গ্লাইসেমিক স্ট্যাটাস এবং তার বেটা সেল রিজার্ভ সবকিছুর উপর ডিপেন্ড করবে, যে চিনি খেলে হঠাৎ করে সুগার অনেক বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা চিনি অ্যাভয়েড করবো। সেক্ষেত্রে আমরা নন সুইটেনিং যেসব নন সুগার সুইটেনার্স আছে ইউজ করতে পারি, এগুলো রিকমেন্ডেড। বেশ কিছু নন সুইটেনার আছে, যেমন সুক্রালোজ, এটা ইউজ করতে পারি। অ্যাসপার্টামের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম, কিছু কিছু এরকম আসছে যে এটা বডি এক্সক্রিট কম করতে পারে, সেক্ষেত্রে সুক্রালোজের ব্যাপারে এখনো ওরকম কিছু মানে ওয়ার্নিং নেই, সুতরাং আমরা সুক্রালোজ ইউজ করতে পারি সুইটেনার হিসেবে। অনেকে অভ্যাস আছে যে ওরা চিনি ছাড়াই খেতে পারে, কোনো কিছু সুইটেনার ছাড়াই খেতে পারে, যদি পারে সেটা ভেরি গুড। দুধের ব্যাপারে, দুধ সাধারণভাবে আমাদের দুধ যে একদম নিষেধ তা না, আমরা প্রত্যেক পেশেন্টকে গাইড করি বা অ্যাডভাইস করি প্রত্যেকদিন 125 থেকে 250 ml 125 ml দুধ খেতে। এখন সে যদি দুধের মধ্যে খায় অসুবিধা নেই, খেতে পারবে, তবে কনডেন্স মিল্ক অ্যাভয়েড করবে, বিকজ কনডেন্স মিল্ক কন্টেন্ট ভেরি হাই অ্যামাউন্ট অফ সুগার। তো এভাবে আমরা অনেক চমৎকার কিছু আনসার আমরা পেয়ে গেলাম চা সংক্রান্ত। আমার মনে হয় যে চা যদি একান্তই খেতে ইচ্ছে করে খেতে পারবেন, তবে স্যার যে যে পরামর্শগুলো দিয়েছে। আরো একজন জিজ্ঞেস করেছেন যে ডায়াবেটিস রোগীরা কি মধু খেতে পারবে কিনা। তো মধুর ব্যাপারে স্যার আপনার কি কথা রয়েছে? মধু নিয়ে জেনারেল ভাবে একটা কমনই, যে বিশেষ করে আরো ইসলামিক যারা চিন্তা করি তারা বেশি চিন্তা করি যে যেহেতু মধু কোরআনে আছে যে এটা ড্রাগ, এটা ওষুধ, হ্যাঁ অনেক কিছুরই ওষুধ, ট্রু, কিন্তু সুগার মানে খুব র্যাপিডলি আমাদের সুগারকে বাড়িয়ে দিবে, সুতরাং এটা আমরা অ্যাভয়েড করবো, বিকজ যেহেতু সব খুব দ্রুত সুগার বাড়িয়ে দিবে। এবং মধুর আর একটা অংশ হলো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটার আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এরা আমরা কার্বোহাইড্রেট যারা ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট তারা জানবো যে এরা মেটাবলিজমের একটা স্টেপ বাইপাস করে, খুব দ্রুত মেটাবলিজম, দ্রুত এনার্জি প্রডিউস করে, সুতরাং এটা আমাদের আরো অ্যাভয়েড করা উচিত। ধন্যবাদ। আশা করি ধন্যবাদ। এই প্রশ্নটি যিনি লিখেছিলেন যে মধু খাওয়া যাবে কিনা, তো নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজ টিভি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডায়াবেটিস সলিউশন। অনুষ্ঠানটি নিবেদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই কমেট। আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের সাথে আজকে স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন স্বনামধন্য এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার মির্জা শরীফুজ্জামান, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আপনাদের সাথে আমি আছি ডাক্তার বাসুদেব শাহ, ইএনটি স্পেশালিস্ট এন্ড হেড নেক সার্জন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আমাদের মাঝে, আপনারা প্রশ্ন করুন, আমরা প্রত্যেকটি প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আমরা আরো কয়েকটি প্রশ্ন নেই। ফল, যেহেতু এখন এই মুহূর্তে স্যার ফলের সিজন চলছে, একজন জিজ্ঞেস করেছেন মঞ্জুমা ইয়াসমিন রুবি, কতটুকু ফল খাওয়া যাবে, বিশেষ করে একটি আম না দুটি আম খাবে, বা আম একটি ফজলি আম যদি খায় কয় পিস খেতে পারবে, এটা নিয়েও কিন্তু অনেকের একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আপনি স্যার যদি একটু ক্লিয়ার করেন যে এই ফল খাওয়ার ব্যাপারে কি পরামর্শ রয়েছে আপনার? ধন্যবাদ। এখন আসলে ফলের সিজন, মধুমাস, আমরা ফল তো আসলে খুব লোভনীয়। ফলের ব্যাপারে যে জিনিসগুলো, কতগুলো ফল আছে যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স, আমি ডাক্তারি ভাষায় যদি বলি বা এমনি বলি যে গ্লুকোজ হঠাৎ করে খুব বেশি বাড়ায় না, সেসব ফলের ব্যাপারে আমাদের কোনো বিধি নিষেধ নেই। যেমন কালো জাম ইচ্ছে মতো খেতে পারি, আমরা ইচ্ছে মতো খেতে পারি, জাম্বুরা ইচ্ছে মতো খেতে পারি, কামরাঙা ইচ্ছে মতো খেতে পারি, বাঙ্গি যেটা বা ফুটি এটা ইচ্ছা মতো খেতে পারি, জামরুল খেতে পারি, আমলকি খেতে পারি, ডাবের পানি, কচি ডাবের পানি, স্পেশালি কচি ডাবের পানিতে সুগার হয় না, এটা আমরা ইচ্ছে মতো খেতে পারি। এইসব ক্ষেত্রে আমাদের কোনো বিধি নিষেধ নেই। কিন্তু এখন কোশ্চেন যখন আসে আমাদের এই যে আম কাঁঠালের সিজন, আমের ব্যাপারে, সাধারণভাবে এই যেসব ফল সুগার দ্রুত বাড়ায় সেগুলো আমরা একদিনে একাধিক ফল অ্যাভয়েড করবো, এটার প্রথম রেকমেন্ডেশন। যে আম খেলে কাঁঠাল নয়, কাঁঠাল খেলে আম নয়, লিচি খেলে আম নয়, এরকম, পেঁপে খেলে আম নয়, এরকম। তো সেক্ষেত্রে আমাদের আম যদি বলি, আমাদের ডেইলি রিকমেন্ডেড অ্যামাউন্ট হচ্ছে 30 গ্রামস। 30 গ্রামস মানে আমরা যদি এই বলি যে একটা আমের ছোট্ট একটা আম অথবা মাঝারি সাইজের আমের অর্ধেকটা, এটা হলো আমাদের ইউজুয়াল রিকমেন্ডেশন। এগেইন ডিপেন্ড করবে একদম, এটাও যে একদম হার্ড ফাস্ট সবার জন্য একটা না।
যাদের গ্লাইসেমিক ওয়েল কন্ট্রোল, যারা খুব মিনিমাম ড্রাগে বা ডায়েটারি মডিফিকেশন বা ডায়েটারি এক্সারসাইজের মাধ্যমে বা ইভেন বড়জোর মেটফরমিনের মাধ্যমে কন্ট্রোল আছে, তাদের ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি অ্যালাউ করা যেতে পারে। আর পেয়ারার ক্ষেত্রে যদি বলি, অ্যারাউন্ড 40 গ্রাম পেয়ারা আমরা ইউজ খেতে পারি, যে একটা বড় সাইজের পেয়ারার সমান। 5-6টা লিচুর পরিমাণ খেতে পারি। এখন লিচু অবশ্য চলে গেছে, লিচুর সময় শেষ হয়ে গেছে। আমরা মালটা খেতে পারি 50 গ্রাম। 50 গ্রাম মানে হলো অ্যারাউন্ড একটা মাঝারি সাইজের মালটা। পেঁপে অ্যারাউন্ড 60 গ্রাম। 60 গ্রামটাকে যদি আমরা বলি, আমরা একটা বড় পেঁপের যদি স্লাইস করি, মোটামুটি মানে প্রায় 3 ইঞ্চি চওড়া স্লাইস যদি একটা বড় পেঁপের হয়, সেটা অ্যাপ্রক্সিমেট, এটা একটা গ্রস আইডিয়া আর কি, রুল অফ থাম। আর কলা যদি বলি, একটা বড় কলার অর্ধেক বা ছোট কলা যেগুলো পাওয়া যায়, ছোট কলা একটা খেতে পারি। নাশপাতি, যেমন একটা নাশপাতি যে এখন আছে, নাশপাতি সুগার রিলেটিভলি কম, মাঝারি সাইজের একটা, বা আপেল একটা। তো যে কোনো একটাকে আমরা চয়েস করে নিয়ে নিতে পারি। এটা আমাদের অ্যাভেলেবিলিটি এবং নিজের পছন্দের উপর নির্ভর করে আমরা খেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে ফল খেতে পারবেন, তবে ক্যাটাগরি অনুযায়ী আপনার ডায়াবেটিসের মাত্রাটা, এবং একই সাথে কিন্তু অনেকগুলো ফল খেতে পারবে না স্যার, যেমনটি বললেন। এবং অবশ্যই সেটি একটি নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। আপনার মুখে খুব ভালো লাগলো, আপনি চটপট করে 4-5টা আম একসাথে খেয়ে ফেলেন, এটা কিন্তু আবার ডায়াবেটিস রোগীদের জন্য একটু মানে আমার মনে হয় যে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। রিতা ইসলামের আরো একটি প্রশ্ন আমরা নিতে চাই। রিতা ইসলামের প্রশ্নটি আমরা ডিসপ্লেতে দেখাতে চাই। আসসালামু আলাইকুম বলেছেন, সালাম জানিয়েছেন, এবং সেই সাথে তার বয়স 55 বছর, এবং তিনি তার ভাষায় লিখেছেন যে আমার HbA1c প্রতি 3 মাস বাদে টেস্ট করি, গত 1 বছর যাবত 7 অথবা 7.3। আমি নভেসিড 850 মিলিগ্রাম খাচ্ছি। আমি কি এই মেডিসিন বাদ দিয়ে লিনাগ্লিপ খেতে পারি? তিনি একটি প্রশ্ন রেখেছেন, হ্যাঁ হলে কত মিলিগ্রাম খাবো সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। রিতা সালমা তার প্রশ্নটি স্যার উত্তর দেবেন। ধন্যবাদ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আপনার জন্য বলছে, প্রবাবলি আমি ধরে নিচ্ছি আপনার একটা টাইপ 2 ডায়াবেটিস সম্ভবত। সেকেন্ড যে জিনিসগুলো, টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসার আমরা প্যাথোলজি যদি বলি, আগেই বলেছি, এটা হলো ইনসুলিন কাজ করতে বাধা দেয় বা ইনসুলিন রেজিস্ট্যান্স। সুতরাং আমাদের ট্রিটমেন্ট টার্গেট থাকবে হচ্ছে হলো যেটা ইনসুলিন কাজ করে সেটা, ইনসুলিন তৈরি না বা ইনসুলিন রিলিজ না। ইনসুলিন কাজ করতে যা আছে আমার শরীরে কিন্তু ইনসুলিন অলরেডি বেশি তৈরি হচ্ছে। আর্লি স্টেজ টাইপ 2 ডায়াবেটিস আপনার এটা রিলেটিভলি আর্লি, কারণ অনলি মেটফরমিন অলমোস্ট কন্ট্রোলে, আমরা 7-এর নিচে আসতে পারলে খুব ভালো হতো, যেটা খুব সহজেই সম্ভব। এটাতে আসি যে মেটফরমিনের কাজটা হচ্ছে হলো ইনসুলিন কার্যকারিতা বাড়ায়, এবং টাইপ 2 ডায়াবেটিসের দি ড্রাগ মেটফরমিন। আমাদের অন্য সকল ওষুধের সাথে মেটফরমিন যদি না কন্ট্রাইন্ডিকেটেড হয় অথবা ইনটলারেন্স হয়, পেশেন্ট যদি সহ্য করতে না পারে, সেক্ষেত্রে আর যে ড্রাগই দেয় সাথে মেটফরমিন থাকতে হবে। এটা হলো সব রিকমেন্ডেশন। সুতরাং বাদ দিয়ে আমি মোটেই রিকমেন্ড করছি না। নাম্বার 2 হচ্ছে হলো আপনি 850 মিলিগ্রাম পাচ্ছেন, এটা আমাদের টার্গেট ডোজের চেয়ে অনেক কম, আমরা এটা অনেক বাড়ানোর সুযোগ আছে। যদি এটাতে আপনার সাইড এফেক্ট হয় যে আপনি সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন ড্রাগ চয়েস করবো। সেক্ষেত্রে আমরা হতে পারি লিনাগ্লিপটিন, কেন যে কোনো গ্লিপটিন ইউজ করতে পারি। বরং লিনাগ্লিপটিন সম্পর্কে আমাদের একটা নরম হয়ে গেছে, আমাদের ইনক্লুডিং ডাক্তারদের মধ্যে, যে এটা একটা রেনাল সেফটির কথা চিন্তা করে মনে করি যে মানে এমন ভাবে ইউজ করি যেন এটা যেন রেনালিন প্যানভিন মানে লিনাগ্লিপটিনের ডেফিসিয়েন্সি, আমাকে রিপ্লেস দিতে হবে, প্রায় এই ধরনের মতো ইউজ করি। রাদার আরো যেসব গ্লিপটিন আছে সেগুলোর এফিকাসি লিনাগ্লিপটিনের চেয়ে বেশি, বরং দামও কম, এমন গ্লিপটিনও আছে। প্রয়োজনে যদি দরকার হয় আমরা সেটা ইউজ করতে পারি, কিন্তু আমাদের প্রথম টার্গেট হবে যদি মেটফরমিন আপনাকে ইনটলারেন্স না হয় তাহলে আমরা মেটফরমিন ডোজ বাড়াবো। এটা হলো আমাদের প্রথম ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, ডায়াবেটিস সলিউশন অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে তাদের সলিউশনটার প্ল্যাটফর্ম হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডায়াবেটিস সলিউশন প্রোগ্রামটি বেশি বেশি করে দেখবেন এবং সকল সমস্যার সমাধান এখান থেকেই পাবেন। আজকের অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই কমেট। আপনারা দেখছেন আজকের এই আয়োজন। আমাদের সাথে আছেন দেশ বরেণ্য একজন ডায়াবেটোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা শরীফুজ্জামান। অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু সহজ প্রাঞ্জল ভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং সেই সাথে অনেক চিকিৎসকও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্যারের পরামর্শ গ্রহণ করছেন। ইতিমধ্যে আরো একজন ইএনটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সঙ্গে। আমরা তার প্রশ্নটি একটু ডিসপ্লেতে দেখতে চাই। ডাক্তার হাবিবুর রহমান রতন, তার প্রশ্নটি একটি লম্বা প্রশ্ন। I was on metformin 500 BD for more than 2 years and well balanced, but weight loss occurred. Then I stopped metformin, and then on investigation, both fasting blood sugar and PPBS is normal.
HbA1c 5.9, liver function and thyroid function test normal. Now my fasting blood sugar 6.5 and ppbs 8.2. What drugs can I take? I am assistant professor of ENT. Thank you very much, Dr. Habibur Rahman. I think you will get your answer exactly. Sir, আপনি যদি ধন্যবাদ স্যার আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথম যে জিনিসটুকু যে আপনি টাইপ 2 ডায়াবেটিস শুরু হয়েছিল যার জন্য আপনি মেটফরমিন ইউজ করেছেন, এবং এখন আমরা যে রিকমেন্ডেড যে গাইডলাইন যে রিকমেন্ডেড HbA1c টার্গেট আপনার তার মধ্যেই আছে উইদাউট ড্রাগ। সো ইটস আ ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর ইউ যে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পেরেছেন। আপনার জন্য আসলে লাইফস্টাইল অ্যাডভাইস এবং ডায়েটারি অ্যাডভাইস জাস্ট এই দুটোর জন্য আমরা বলি মেডিকেল নিউট্রিশন থেরাপি বলি ডাক্তারি ভাই, সে যে মেডিকেল নিউট্রিশন থেরাপি প্রবাবলি সাফিসিয়েন্ট ফর ইউ এট দিস মোমেন্ট। আর ওয়েট লসের কথা যেটা বলেছেন, ওয়েট লস আমাদের সাধারণভাবে টাইপ 2 ডায়াবেটিস যদি কেউ ওভারওয়েট বা ওবেস থেকে থাকে, আমাদের রিকমেন্ডেশনটা হলো যে 5 to 7% ওয়েট লস ওভার 3 to 6 মান্থ। যদি এটা করি HbA1c 1 to 2% রিডাকশন হতে পারে জাস্ট এই ওয়েট লস এবং ডায়েট কন্ট্রোলের মাধ্যমে। প্রবলি আপনার জন্য সেটা হয়েছে, ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ এবং আপনি এটা খুব ভালো মেনটেন করতে পেরেছেন। আপনার যদি আন্ডারওয়েট না হয়ে থাকে কারেন্ট ওয়েট মেনটেন করুন, সেই মেনটেনের জন্য যে ডায়েট আমরা সেই ডায়েট অ্যাডভাইস করব এবং রেগুলার এক্সারসাইজ অ্যাডভাইস করব। এবং যেহেতু আপনার একবার ড্রাগ লেগেছিল আপনার পরবর্তী হতে পারে আমরা মনিটরিং করব 3 to 6 মান্থলি। আপনার যেহেতু ভেরি গুড কন্ট্রোল আছে, আমরা 3 to 6 মান্থলি HbA1c কন্ট্রোল চেক করে যদি দরকার হয় আমরা আবার সেই মেটফরমিন দিয়ে শুরু করব, যদি না আপনার এরকম খুব র্যাপিড ওয়েট লস বা এরকম অন্য কোনো সাইড এফেক্ট হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আসলে এই অনুষ্ঠানটাকে আরো বেশি মানে কি অলংকরণ যোগ করছে, কারণ আপনাদের অংশগ্রহণ আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকে। আর সেই জন্য অবশ্যই বেশি বেশি করে আমাদের আজকে এই অনুষ্ঠানটি আপনার ফেসবুক থেকে শেয়ার করবেন, আরো 10 জন 20 জন মানুষ উপকৃত হবে আপনার একটি শেয়ারের মাধ্যমে। আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ডায়াবেটিস সলিউশন পাওয়ার্ড বাই কমেট, এবং আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার বাসুদেব শাহ, ENT স্পেশালিস্ট, এবং আমাদের সাথে আছেন আজকের এই বিজ্ঞ গেস্ট এক্সপার্ট ডক্টর মির্জা শরীফুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এবার একটু আসতে চাই দর্শকদের সেই প্রশ্নে যে কিটো ডায়েট নিয়ে। অনেকে বলছে যে আপনি কিটো ডায়েট করে আপনার ডায়াবেটিসটাকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়ে স্যার আপনার ব্যাখ্যা কি রয়েছে, আপনার অবজারভেশন কি রয়েছে? আপনি যেহেতু রেগুলার ডায়াবেটিসের রোগীদেরকে দেখে থাকেন, আপনার অভিজ্ঞতার আলোকে স্যার কিটো ডায়েট সম্পর্কে আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। খুব মানে টাইম ডিমান্ডিং কোশ্চেন। এই মুহূর্তে কিটো ক্রেজ চলছে আসলে। সাধারণভাবে আমি এক্সাম্পল হিসাবে বলি যে ডায়াবেটিস রোগীদের আমরা আগে বললাম, আগে কোশ্চেন অ্যান্সারে বললাম যে ওজন কমাতে 5 থেকে 7%। এখন কিটো ডায়েট, ইয়েস ইট ইজ ম্যাজিক উপায় যে খুব দ্রুত ওজন কমাবে। এখন আমি যদি বলি সাধারণভাবে আমি পেশেন্টদেরকে বোঝানোর জন্য বলি, মনে করেন আপনার একটা বড় ঘর ছিল, আমি বললাম যে আপনাকে ছোট ঘর করতে। তো ছোট ঘর করতে হলে আপনি সিমেন্ট বাদ দিয়ে শুধু বালি দিয়ে ছোট ঘর করবেন, তাহলে তো সে ঘর টিকবে না। আপনার ঘর করতে হলে সব খাবারই দিতে হবে প্রপোর্শনেটলি, কোনো একটা বাদ দিলে যদি হয় এটা আপনার কোনোভাবে ব্যালেন্সড হবে না, ইট উইল নট বি লং লাস্টিং। আবার এক্সাম্পল হিসেবে এরকম করে বলা যায়, আপনি 10 তলা থেকে যদি নিচে নামতে যান, আপনি হেঁটে নামতে পারবেন, লিফট দিয়ে নামতে পারবেন, তার চেয়ে তাড়াতাড়ি, সবচেয়ে তাড়াতাড়ি নামবেন। যদি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তপ করে নিচে পড়ে যাবেন, খুব তাড়াতাড়ি নামবেন, আপনার টার্গেট ফুলফিলড, কিন্তু আপনার হাত পা ভেঙে যাবে। সো কিটো ডায়েটটা হলো এরকম, ইয়েস আপনার ওজন কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো টেম্পোরারি বেনিফিট পাবেন ইনসুলিন রেজিস্ট্যান্স, যেহেতু ওজন কমলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, কিন্তু আলটিমেট ইফেক্ট যেটা এটা দেখা গেছে যে এটা ইটস অ্যাথেরোজেনিক। আমাদের ডায়াবেটিসের মৃত্যুর কারণ হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ। প্রায় দেখা গেছে যে 30 to 40% স্ট্রোক ঝুঁকি বাড়ায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় অ্যারাউন্ড 33% এই কিটো ডায়েট। সুতরাং লং স্ট্যান্ডিং কিটো ডায়েট একদম কন্ট্রাইন্ডিকেটেড। নাম্বার 2, ডায়াবেটিক রোগীদের জন্য যেটা হয় যে আমরা যদি কার্বোহাইড্রেট সাপ্লাই না দেই, বডি থেকে ফ্যাট মোবিলাইজ হবে, আমরা ফ্যাট দিচ্ছি। এই কিটোন বডি কখনো কখনো যদি তার ইনসুলিন ডেফিসিয়েন্সিটা প্রপোর্শনটা বেশি থাকে রিলেটিভলি, এটা থেকে বডির মধ্যে কিটো অ্যাসিড তৈরি করে, যেটা খুব বিপজ্জনক, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এই ঝুঁকিটা আমাদের থেকে যাচ্ছে। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। সো কেউ কেউ বেনিফিটেড হচ্ছেন ওজন কমানোর জন্য, এটা শর্ট টার্ম। দীর্ঘমেয়াদী কি হচ্ছে আপনি জানছেন না, এজন্য টেম্পোরারি ক্রেজের মধ্যে না গিয়ে দীর্ঘমেয়াদী বেনিফিটের কথা আমরা চিন্তা করে একটা গাইডলাইন, পৃথিবীর কোনো গাইডলাইনে কিটো ডায়েট রিকমেন্ড করেনি। সবাই বলেছে যে হেলদি ডায়েট অ্যান্ড ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট ইজ দ্য ডায়েট ফর ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল, নট অনলি ডায়াবেটিক। তো আশা করি উত্তর পেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আজকের এই আলোচনা এত বেশি প্রাঞ্জল, এত বেশি ইনফরমেটিভ, এত বেশি
ইজি ওয়েতে আমরা আসলে বর্ণনা করতে পেরেছি। বিশেষ করে স্যারের প্রত্যেকটি কথার যে চমৎকার ব্যাখ্যাটা আমরা শুনলাম, কখন যে 1 ঘন্টা পেরিয়ে গেল আমরা নিজেরাও টের পাইনি। কিন্তু আমাদের অনুষ্ঠান সময়ের সীমাবদ্ধতার কারণে শেষ করতে হবে। তবে কথা দিচ্ছি এখানেই শেষ নয়, ডায়াবেটিস সলিউশন চলবে। আপনাদের সমস্ত সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এই ডায়াবেটিস সলিউশন পাওয়ার্ড বাই কমেট অনুষ্ঠানে। আপনারা থাকুন আমাদের সাথে। প্রতি সপ্তাহে 2 দিন আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানটির সাথেই থাকবেন। আজকের এই আয়োজন এখানে আমরা শেষ করতে চাই। যে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পারিনি, নিশ্চয়ই আগামী পর্বে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগলো, এবং সর্বশেষ আমাদের রাষ্ট্রীয় দর্শকদের উদ্দেশ্যে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আজকের এই আয়োজন পাওয়ার্ড বাই কমেট সম্পর্কে আপনার সর্বশেষ কথা আপনার মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আসলে প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, কারণ আসলে মানুষের সাথে আমরা পেশেন্ট দেখি ইন্ডিভিজুয়ালি, এই যে জেনারেল পাবলিকের সাথে একসাথে মেসেজ দিতে পারাটা এটা একটা সৌভাগ্যের বিষয়, এবং রাজ টিভি এটা সুযোগটা করে দেওয়ার জন্য আমি রাজ টিভিকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর দর্শকদের উপস্থিতিটা সবসময় মানে যে কোনো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন এসেছে, তার মানে হলো তারা শুনছেন, আগ্রহ আছে তাদের, এটা আমাদেরকে আরো অনুপ্রাণিত করে। আর সাপোর্টিং এর ব্যাপারে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ব্যাপারে আমি বলছি যে তাদের সায়েন্টিফিক এই যে মানে পার্টনার বা পার্টনারশিপ বা ইনভলভমেন্টের জন্য আমরা জনগণের একদম দোরগায় হাতের কাছে পৌঁছাতে পারছি। আমরা মানে একটা হলো পেশেন্ট আমার কাছে আসছে, আর এটার মাধ্যমে আমি পেশেন্টের কাছে মেসেজ পৌঁছাতে পারছি। সো এই জন্য আমি ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ জানাতে চাই। আর সবশেষে আমাদের সকল অনুষ্ঠানের মূল মানে টার্গেট হচ্ছে আমাদের রোগীরা বা জেনারেল পপুলেশন, তারা যদি এক বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকে সেটা তাহলে আমি নিজেকে সফল বা রাজ টিভির প্রোগ্রামকে সফল মনে করব। এবং এতদিন পর্যন্ত রাজ টিভির যত দেখেছি বা যত কর্মী করছি, আমি মনে করছি রাজ টিভি বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং প্রত্যাশা রাখবো এইভাবেই রাজ টিভি রাজ পরিবারের সাথে থাকবেন, ডায়াবেটিস সলিউশনের সাথেই থাকবেন। আপনাকে আবার অন্য একটি প্রোগ্রামে আমরা নিশ্চয়ই আমাদেরকে সময় দিবেন, সেই প্রত্যাশা রাখছি আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আসলে ডায়াবেটিস ভয় পাবার কোনো কারণ নেই। শুরুতেই যে কথাটি ছিলাম, ডিসিপ্লিন, ডায়েট এন্ড ড্রাগস, এই 3টি ডির প্রতি যদি আপনি নজর রাখেন এবং আপনার লাইফস্টাইলটাকে যদি আপনি মডিফাই করতে পারেন, আর আজকের আলোচনা থেকে জীবন ধরনের যে বিষয়গুলো স্যার আলোচনা করলেন এবং খাবারের যে তালিকা দিলেন এবং আপনার ব্যায়াম সংক্রান্ত বিষয়ে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো যদি আপনারা মেনে চলেন এবং সেই অনুযায়ী কাজ করেন, আমার মনে হয় যে ডায়াবেটিস আপনাকে কাবু করতে পারবে না, আপনি ডায়াবেটিসকে কাবু করে দিতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.